চলুন রাফির মুখ থেকেই তার ঘটনা শুনবো। রাফি, আপনার পরিচয় দিবেন, যদিও আমি বলে দিয়েছি, তারপর আপনি আপনার পরিচয় দিন আর ঘটনা শুনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমার বর্তমান স্থায়ী ঠিকানা হচ্ছে গাজীপুরে পুবাইল মেরে বাজারে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনীতে। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব ওইটা হচ্ছে কি আমার গ্রামের বাড়ি একটা পুকুর কেন্দ্রিক ঘটনা। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রামের বাড়িতে, আমাদের যে গ্রামটা, আমাদের যে বাড়িটা, আমাদের বাড়ির নাম হচ্ছে মনোবিদ্যা বাড়ি। ওই বাড়ির একটা সামাজিক পুকুর আছে আর একটা হচ্ছে আমাদের পার্সোনাল পুকুর। তো আমরা নর্মালি আমার বাবা মা, আমাদের ফ্যামিলির মহিলারা যারা আছে, ওটা আমাদের পার্সোনাল পুকুরে আমার বাবা মা সবাই গোসল করে। তো সামাজিক পুকুরে গ্রামের আদার্স যে মানুষগুলো আছে ওনারা গোসল টোসল করে। তো আমার এক জ্যাঠাতো ভাইয়ের ছেলে, ও হচ্ছে গিয়ে ফেনীতে পড়াশোনা করে। তো আমার থেকে হয়তো 2 বছরের বড় ছিল ও যে সময় এই ঘটনাটা ঘটেছে তখন। তো আমি আমাদের গ্রামের পুকুরে আমার মার সাথে গোসল করতেছিলাম। তো গোসল করার এক পর্যায়ে শুনতে পাচ্ছি যে আমাদের সামাজিক পুকুরটার ওই সাইড থেকে, মানে আমাদের বাড়ির শুরু থেকে খুব বেশি হট্টগোল আসতেছে। কেন হট্টগোল আসতেছে? তো তাড়াতাড়ি পুকুর থেকে উঠে গেলাম, গিয়ে শুনতেছি যে ও পুকুরে পানিতে পড়ে মারা গেছে। তো কিভাবে ওর লাশটা পাইছে পুরোপুরি এখন ঘটনাতে আমরা ঢুকবো। তো ওর লাশটা হচ্ছে গিয়ে আমাদের শুরুতে বলে রাখা ভালো, আমাদের পুকুর পাড় দিয়ে একটা বড় ইটের সোলিং এর রাস্তা গেছে, মানে কাঁচা রাস্তা ছিল, ওইটা ইটের সোলিং এর রাস্তা করতেছে। তো আমাদের গ্রামে, আমাদের বাড়িতে ঢুকার আগে একটা কালভার্ট পড়ে, ওইটা আমাদের গ্রামের ভাষায় পোল বলে, ওইটাকে বড় পোল বলি আমরা। ওই বড় পোলটা ভেঙে ফেলে। তো বড় পোলটা ভেঙে ফেলার পরে ওইখানে কিছু দুষ্ট দিন ওদের আস্তানা ছিল, ওইটা ভেঙে যাওয়ার কারণে ওরা হচ্ছে আমাদের পুকুরের সামাজিক পুকুরের যে পাশের তাল গাছ ছিল ওইটাতে আশ্রয় নেয়। তো এই পোল ভাঙার পরে কিছু ঘটনা শুরু হয়, ও মারা যাওয়ার আগে কিছু ঘটনা শুরু হয়। যেমন হচ্ছে গিয়ে এই পোলটা ভাঙার পরে আমাদের প্রত্যেকটা বাড়িতে মাগরিবের আজানের পরপর এই বাড়ির টিনের উপরে ঢিল পড়তেছে, এই বাড়িতে গেলে পাশে বাড়িতে পড়তেছে, পাশে বাড়িতে গেলে এই বাড়িতে পড়তেছে। এইভাবে কন্টিনিউয়াসলি 2-3 দিন পড়লো। পড়ার পরে আমার এক ভাই ছিল একটু মানে মানে ও গালাগালি করার কারণে ওর বাড়িতে আরো বেশি করে পড়তেছে। ও আমাদের বাড়িতে পড়লে ও যদি গালাগালি করে ওর বাড়িতে আরো ইচ্ছা মতো পড়তেছে, কারো বাড়িতে পড়তেছে না, শুধু ওর বাড়িতে পড়তেছে। তো এরকম করে গেল। এর ভিতরে দেখা গেল যে আমাদের যে পুকুর পাড়ের প্রত্যেকটা গাছে, এটা আমরা ওই যে গাজীপুরের ভাষায় বলে স্যাঙ্গা, মানে বিচ্ছু টাইপের বড়, মানে বেশ বড় বড়, এক একটা মিনিমাম কি বলবো 3-4 ইঞ্চি বা 5-6 ইঞ্চি হবে এক একটা সাইজ। পুরা পুকুর পাড়ে যত গাছ আছে সবগুলা গাছে এরকম সারি সারি অগণিত ওই এই স্যাঙ্গা গাছের ভিতরে। তো এইগুলো গ্রামের মানুষ দেখে আমার ওই জ্যাঠাতো ভাইয়ের ছেলে যেটা আসছে, ও সহ আমার একটা চাচা আছে, উনি বাবুর্চির কাজ করে। তো ওই চাচা সহ কি করছে, এই সবগুলো স্যাঙ্গারে গাছ থেকে ফেলায় একসাথে আগুন লাগায় পুড়ে ফেলছে। পুড়ে ফেলার পরের দিন ওই ছেলে, যে রাস্তার কাজ চলতেছে, রাস্তার না ওই ছেলে হচ্ছে গিয়ে ওই জ্যাঠা আর ও মিলে তো পড়ে ফেললো। তো পরের দিন দুপুর টাইমে, নর্মালি হচ্ছে গ্রীষ্মকালে তো পুকুরগুলোর পানি শুকায় যায়, পানি পুরোপুরি আসে না। তো ওরা ছেলে পেলে নেমে পুকুরে পানি ঘোলা করে ফেলতেছে। এই বিদায় গ্রামের যারা মুরব্বী ছিল তাদেরকে ডাক দিয়ে উঠায় দেয়। তো ওই ছেলে কি করছে, উঠে গিয়ে ওই ইটের যে রাস্তার কাজ চলতেছে, ইট সারি সারি রাখা ছিল, ওইটার পিছনে লুকায় থাকার পরে সবাই যখন চলে গেছে ও পানিতে নামছে। এটা পরে কবিরাজের মাধ্যমে জানা গেছে। তো পানিতে নামার পরে হচ্ছে গিয়ে এক পর্যায়ে ওকে ধরে পানিতে মেরে ফেলার পরে যখন মারতেছে তখন হচ্ছে কি ওর চাচাতো বোন স্কুল থেকে আসার পরে দেখতেছে যে একটা জায়গায় খুব বেশি নাড়াচাড়া হচ্ছে। তো ওর মতো করে গোসল করে চলে গেছে। এর একটু পরে ওই চাচা আসছে, মানে এট এ টাইম ও উঠে যাওয়ার পরই ওই চাচা আসছে। আইসা হচ্ছে গিয়ে ওই জায়গায় নড়াচড়া দেখে চাচা ভাবছে যে অনেক বড় মাছ। চাচা কি করছে, আমাদের আঞ্চলিক গ্রামের ভাষায় বলে যে ওইটা কোচ বা ট্যাটা, ওই ট্যাটা নিয়ে আসছে যে এখানে বড় মাছ, তাহলে এটা মারবো। তো চাচা নেমে পা দিয়ে একটু নাড়া দিতে দেখলো যে এখানে মানুষের আকৃতি কোনো একটা কিছু। তো চাচা তাড়াতাড়ি করে হাত দিয়ে টেনে উঠায় দেখে যে এই ছেলে। এর ভিতরে কিন্তু গ্রামে ওরে প্রচুর পরিমাণ খুঁজতেছে। তো উঠানোর পরে হসপিটাল নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ও আর বেঁচে নেই। এই হচ্ছে আমার ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাফিকে আপনার নিজ মুখে বলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মতিউর রহমান মানিক। আমি একজন ট্রাভেলস ব্যবসায়ী। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সুনামগঞ্জ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি বিশেষ করে হজ, উমরা এবং টিকেটিং এর খেদমত বা সেবা দিয়ে থাকি। আসলে আমার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আমি সশরীরে সাক্ষী। আর নীলাদ্রি কেন্দ্রিক যে ঘটনাটা বলবো সেটা আসলে তেমন কিছু না, এটা একটা স্বাভাবিক একটা ঘটনা বলি। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 2 কি 3-তে পড়ি, 2000 সাল বা 2001 সাল এরকম হবে, তখন এই নীলাদ্রি লেকটা ছিল মূলত একটা কোয়ারি। এইখানে এই চুনা পাথর, যেটা সাদা পাথর, এই কোয়ারি থেকে উত্তোলন করা হতো।
এটা একটা কোয়ারি ফ্যাক্টরি বলা যায়, এই চুনা পাথরের ফ্যাক্টরি। তো ওই যে নীলাদ্রি লেকটা এটা অনেক গভীর। উপর থেকে নীলাদ্রি লেকের যে কোয়ারিটা নিচে থাকালে একটা লোককে পিপি লেখার মতো ছোট ছোট দেখা যেত। মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার গভীর ছিল। তো আমরা এখানে ছোটবেলা আসতাম ওই নীলাদ্রি লেকে, গভীর একবারে তলদেশে পাদদেশে চলে যেতাম। এটা নীলাদ্রি লেকটা মূলত মেঘালয় রাজ্যের, মেঘালয় সীমানায় পড়ছে। ভারত বাংলাদেশ দুই দেশ মিলেই কিন্তু এই নীলাদ্রি লেকটার উৎপাদন। এখানে যেহেতু চুনা পাথরের খনি, সেই সুবাদে ওই দুই দেশের সম্মতিক্রমে এই চুনা পাথরগুলো উত্তোলন করা হতো। আর এটা যেহেতু অনেক গভীর ছিল, অনেক গভীর থাকার কারণে ওইটাতে পাথর উত্তোলনের পাশাপাশি পানিও যেটা উত্তোলন হইতো সেটা এই বিভিন্ন মিশিং দিয়ে, অনেকগুলো মিশিং দিয়ে পানিটা নিষ্কাশন করা হতো। আর পাথরগুলো হতো এইটাতে একটা জিনিস ছিল, রেল লাইনের মতো ছোট ছোট মালবাহী যে গাড়িগুলো ছিল সেটা রেল লাইনের মতোই, ওইটা মিশিং দিয়ে টানে টেনে আসতো। আমরা একসময় দেখা গেছে এই মালগাড়ির পাশে দাঁড়িয়ে ওইটার গভীরে চলে যেতাম, আবার মিশিং এ আমাদেরকে উপরে টানে নিয়ে আসতো। হাইটা আসা একবারে ইম্পসিবলই, অনেক গভীর। তো রেল লাইনের মতো। এরপরে ওইখানে যখন পাথর উঠেইতো, পাথর বড় বড় পাথর ছিল, পাথরগুলা আপনার ভারত, ওই যে পাথরগুলা এই মিশিং এর সাহায্যে গর্ত করা হতো। গর্ত করার পরে ভারত দিয়ে এই পাথরগুলা বিস্ফোরণ ঘটিয়ে একে ছোট ছোট আকারে তারপরে এটা সংগ্রহ করতো। তো আসলে মূল ঘটনায় আসি, আমার শোনা কথা আর কি, যে আমাদের এখানে আমরা গ্রাম অঞ্চলের লোকজন বলে থাকে আজর নামে একটা জিনিস, যেটা মানুষদেরকে বর করে বা দূষিত একটা বস্তু আজর। এই আজরের আসর এখানে আছে। ওইটাতে পানি যখন উঠতো, পানিটা নিষ্কাশন করা হতো, হঠাৎ করে নাকি এই বিশাল গর্তের আকারে সুড়ঙ্গের মতো হয়ে যাওয়াতে এই কোয়ারিটা পানি ভরপুর হয়ে গেল অল্প সময়ে, যেটা পরবর্তীতে অনেকগুলো মিশিং লাগানোর পর ওই পানিটা আর সিঁচে মানে নিষ্কাশন করা গেছে না, যার কারণে এটা পুরাটাই একটা বিশাল নদী আকার বা লেক আকার ধারণ করে নিয়েছে। বর্তমানে নীল পানি, যেটাকে আমরা নীলাদ্রি বলি। আর এখানে ওইটাই হঠাৎ করে একদম অপরিকল্পনায় এই পাহাড়ের যে তলদেশ থেকে সুড়ঙ্গ আকারে অল্প সময় পানি ভরপুর হয়ে গেল। আর ওইটাই অনেকেই মানে এলাকার অনেক লোকজন বলতো এটা নাকি গয়েবী একটা কিছুর মাধ্যম হয়ে গেছে, যার কারণে এটা আর পিছা সম্ভব হচ্ছে না। এইভাবে আর কি এটা নীলাদ্রি লেক নিয়ে গেছে। তবে জায়গাটাকে অনেকে দোষী মনে করছে এই কারণেই, প্রতি বছরেই যারা সাঁতার জানে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পর্যটকরা আসে, প্রতি বছরেই একজন না একজন এই পানিতে পড়ে দুর্ঘটনায় নিহত হয়। যার কারণে আমার মনে হয় এটা গভীরতা অনেক বেশি, আর এটা এই দোষীও মনে হয়। এই জন্য বলছি যে এখানে যারা সাঁতার জানে তারপরেও লাইফ জ্যাকেট ছাড়া কেউ পানিতে নামে না। কখন কি ঘটে যেতে পারে, ওইটা হলো আমার এটা এই বাস্তব যেটা দেখে আসতেছি ছোটবেলা থেকে। এক সময় ছোটবেলা এটার গভীরে আমি গেছি যখন শুকনো ছিল, কিন্তু এখন আর এটা যাওয়া সম্ভব না। এটার পানির নির্দিষ্ট মাপটাও এখন পর্যন্ত কেউ বলতে পারে না। এবারে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক কোনো বিষয় আপনার জানা আছে কিনা? আসলে টাঙ্গর হাওরটা আসলে অনেক বড়। হ্যাঁ, একটা ছোট একটা ঘটনা আমার জানা আছে। আমাদের পাশের গ্রামের একটা ছেলে ছিল, সে ছিল রাখাল। আমাদের পাশের এই রাখাল পাশের গ্রামের, তো ওই এক গৃহস্থের বাড়িতে থাকতো। আর ওই গৃহস্থের জায়গার জমিন যেগুলো আছে সেগুলা চাষবাস করতো আর গরু চড়াতো। তো একদিন এই শীত মৌসুমে আর কি, এই যে চন্দনী রাত যেটাকে বলে, অমাবস্যা রাতের লাগান, যে রাতে মনে করেন আপনার টর্চ লাইটও লাগবে না, এরকম পরিষ্কার রাত, আপনার হাত থেকে যদি একটা কোনো বস্তু পড়ে অনায়াসে আপনি নিতে পারবেন, এরকম রাত মাঝে মধ্যে আমাদের পাই। তো ওই রকম পরিষ্কার রাতে ওই ছেলেটা, রাখাল ছেলেটা, তো সে তো গৃহস্থের যেহেতু রাখাল, তাহলে গৃহস্থের কাজই করতে হবে। সে ফজরের আজান হইলে পরে ওই গিয়া চাষাবাদ করে এই টাঙ্গর হাওরে জমিতে এই গরু দিয়ে। আগে তো আমাদের এটা ঘটনাটা হলো 2003 সালের দিকে।
তখনকার এই সময় ছিল এতগুলা এখন যেরকম ট্রাক্টর বা বিভিন্ন ধরনের আধুনিক হাল চাষ করার মতো মাহিন্দ্র এরকম যন্ত্র ছিল না। গরু দিয়ে, 2টা গরু দিয়ে, জল নাঙ্গল দিয়ে চাষ করা হতো। তখন ওই ছেলেটা রাত আনুমানিক 2টা-3টার দিকে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে ছেলেটা করছে কি, সে ভাবছে সকাল হয়ে গেছে, তাই রাত 2টা-3টার মধ্যে যেহেতু চতুর্দিকে একদম পরিষ্কার, ভাবছে সকাল হয়ে গেছে, সে হাওরের দিকে চলে গেছে নাঙ্গল জল গরু নিয়ে হাল চাষ করার জন্য। কিন্তু ওই গেছে গিয়া যখন হাল চাষ করতেছে, 2টা-3টা রাউন্ড দেওয়ার পরেই তার ডান পাশে নাম্বা একটা সাদা কাপড় মোড়ানো লাশের মতো অনেক গোবর, অনেক উচ্চতা, প্রায় 100 ফুট হবে। তো সে যখন তার গৃহস্থের বাড়ি থেকে হাওড়ে গেছে, আধা ঘন্টা সময় লাগছে। আবার ওইখানে গিয়ে একটা জমিতে 2টা-3টা রাউন্ড দিছে, এইখানে তার আরো 15 থেকে 20 মিনিট সময় লাগছে। তো এখন তার মনে সন্দেহ হলো, কিরে সবকিছু এত পরিষ্কার, আমি ভাবছি ফজরের আজান হয়ে গেছে, আমি বেশি লেট হয়ে গেছে, আমার গৃহস্থ আমাকে গালাগালি করবে, তার জন্য সে চলে গেছে এই হাল চাষ করতে। কিন্তু তখন তো আর গরির যুগ ছিল না, আর রাখালটাও ছিল একটু লেখাপড়া না জানা ছেলে, যার কারণে গরিও চিনত না। তা হাল চাষ করতেছে আর দেখে চারিদিকে একদম নিস্তব্ধ নীরব। কিন্তু ওই হাল চাষ করার সময় এই যে লাশের মতো জিনিসটা দেখার পরে ওই চিৎকার না দিয়ে, ডানও থাকায় নাই বামেও থাকায় নাই, না থাকিয়ে পাশে আরেকটা বাড়ি ছিল, ওই বাড়ির উঠানে গরু এবং নাঙ্গল জুয়াল এই একসাথে রাইখাই আস্তে 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 চলে, যখন ওই বাড়ির পাশে যাচ্ছে, ওই যখন নাঙ্গল এবং জোয়াল গরু নিয়ে ওই বাড়ির দিকে রওনা করতেছে, আস্তে আস্তে লাশের মতো যে 100 ফুটের মতো লম্বা যে লাশের মতো মোড়ানো সাদা কাপড় দিয়ে, ওইটাও আসতেছে তার সাথে সাথে। তো আসার পরে ওই বাড়িতে গেছে, যাওয়ার পরে বাড়ির লোকজনকে ডাক দিল যে আপনারা উঠেন। তখন ওই বাড়ির প্রতিবেশীরা বললো, এই কে এত রাত্রে কি? তখন তার সজাগ হইলো, ভাই আমি তো ভাবছি যে সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, আমি হাল চাষ করতে আসছি, এখন এরকম আমার সাথে ঘটনা। তখন তারা বলতেছে রাত এখন বাজে মাত্র 2টা-3টা, আর তুমি বলতেছো হাল চাষ করতে আইছো। তো তার মনের মধ্যে ভয় হামায়ে গেছে। ওই ঘটনার পরে সে অনেকদিন নিস্তব্ধ হয়ে গেছিল, এক মানসিকভাবে ভেঙে পড়ছিল। তার কোনো মানুষের সাথে সে ভিড়তো না, একা একা ঘর থেকে অনেকদিন সে বাহিরেও হইতো না, এরকম হয়ে গেছিল। তো শেষ পর্যন্ত এটা সে আবার স্বাভাবিক হইতে তার সময় লাগছিল। আমরা দেখছি মানসিক এক ধরনের রোগী হয়ে গেছিল। তো ঘটনাটা আমরা তখনই শুনছিলাম, যখন সে মানসিক রোগী হয়ে গেছিল, তখন মানুষের মুখ থেকে বলা বলি করছিল, তখন এটা শুনছিলাম। ওইটা ছিল এটা আমাদের এই ঠাঙ্গর হাওয়ার কেন্দ্রিক একটা বুথুরের গল্পের মতো, জিনের গল্প না ভুতুরের গল্প। এটা ভূত না জিন না ফেরত, এটা আসলে সঠিক বুঝছি না, তবে তার সাথে এটাতে ঘটছিল, এটাই বাস্তব। ভাই যখন পানি চলে আসে, যেমন এখন তো ফুল সিজন, পানি আসছে, তারপর শত শত হাউস বোট আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেক মানুষ প্রতিনিয়ত আসছে। তো এই যখন পানি চলে আসে, এই সময়ের কোনো ঘটনা কি আপনার জানা আছে? না, পানি চলে আসে এরকম ঘটনা আমার জানা নেই। তবে একবার ওই যে আমাদের হাওরের যে জেলে আছে যারা মাছ মারে, ওরা কিন্তু রাতে ডিঙ্গি নৌকা দিয়ে এক ধরনের কারেন্টের জাল এবং বড়শি দিয়ে, বড়শির মধ্যে এক ধরনের টুপ লাগায়, ব্যাং লাগাইলে এটা চিপ আকারে তার কখন বল মাছ মারার জন্য নদীর পাড়ে, হাওরের পাড়ে আর কি, ওই যে হাওরের মাঝে দিয়ে কিন্তু আবার একটা নদীও গেছে, ওই নদীর পাড়ে কিন্তু গেঁথে রাখতো, তখন বল মাছ লাগতো, বল শোল এগুলো লাগতো। তো ওইখানে জেলেরা যে বলল একটা বিষয়, তারা 4-5 জন লোক এই মাছ মারতে গেছে। তারা মাছ মারতে গেলে কিন্তু যেটারে বলে প্রবাসের মতো, মানে সারা রাত জেগে থাকে, আবার দিনে ঘুমায়। রাত্রে জেগে থাকলে কিন্তু মাছটা মারতে পারে। তো তারা ওই হাওরের মধ্যে ফানির মৌসুমে যখন তারা ওই মাছ মারতে গেছে, হঠাৎ আকাশ থেকে বিজলি চমকানো শুরু হয়েছে। বিজলি যখন চমকানো শুরু হয়েছে, চন্দনী রাত্রে বিজলি চমকাইতেছে, কোনো আকাশে কোনো কালো মেঘ নাই, কালো হাজ নাই, হঠাৎ বিজলি চমকানি শুরু হয়েছে। বিজলি চমকানির সাথে সাথে মনে করেন একটা বজ্রপাত হইল, বড় আকারের একটা বজ্রপাত হইল। তো বজ্রপাত হওয়ার পরে এখানে যারা ছিল তারা ভয় পেয়ে গেল,
কি ব্যাপার, এত সুন্দর রাত, আকাশ পরিষ্কার, আকাশে তারা দেখা যাচ্ছে, এরপরে এরকম বজ্রপাত হয়ে গেল, একটা বিজলি দিয়ে সাথে সাথে বজ্রপাত হয়ে গেল। আর ওই বজ্রপাতটা একদম এই জেলেদের বোটের মানে নৌকার পাশেই পড়ছে, এমন বিকট আওয়াজে পড়ছে, পড়ার পরে ওইখানে এক ধরনের কালো আবরণ হয়ে গেছে। কিরকম একটা আবরণ হয়ে গেছে, কালো মেঘের মতো, একদম আকাশ থেকে একবারে হাওরের যে পানি সমতল হয়ে গেছে কালো, কিন্তু ওইটা কিরকম একটা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ এটা আবার পানির নিচে চলে যাচ্ছে, আবার উঠতেছে, অটোমেটিক পানির নিচে চলে যাচ্ছে, আবার উঠতেছে। তখন এইগুলা দেখার পরে এই জেলেরা ভয় পাইয়া নৌকা টোকা কিছু ফালাইয়া থইয়া সাঁতার কাটা শুরু করছে। সাঁতার কাটা শুরু করার পরে এখানে শুনলাম একজন মারাও গেছিল, আর যে 2-3 জন ফেরত আসছে এর মধ্যে একজন সুস্থ আর বাকি 2 জন অজ্ঞান ছিল পানিতে ভাসমান। ওইটা আমার একটা শোনা কথা আর কি। তো ওই গল্পটা বলছিল এই হাওরেরই এক মুরব্বী বয়স্ক লোকে। আচ্ছা, এটা কেন হয়? বিশেষ করে আমরা এই যে আমাদের যিনি হাউস বোটের যিনি ওনার প্লাস বোটম্যান, উনিও বলছিলেন যে হঠাৎ করে নিচ থেকে পানি উপর দিকে উঠে যায়। উনি অবশ্য অন্ধকার কোনো কিছুর কথা বলেননি, ওনার হয়তো বা বিষয়টা জানা নেই, কারণ অনেক ঘটনাই তো ঘটে, সবার সবকিছু জানা থাকবে বিষয়টা এরকমও না। তো এটা কেন হয়? এটা কি আপনার কাছে কোনো তথ্য আছে? কেউ কি কোনো কিছু বলেছে এই বিষয়ে? না, এটা আসলে তথ্য নাই, এটা হঠাৎ 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 এরকম ঘটনা ঘটে যায়, যেখানে দোষী স্থান থাকে, যেখানে আপনার মনে করেন অনেক কিছু ঘটে যায় অজান্তে। আমরা যেটা শুনছি মুরব্বীদের কাছে, যে হাওরের মধ্যে যখন নতুন পানি আসে তখন একটা কিছু ঘটে, একটা কিছু ঘটে, হয়তোবা বড় ধরনের কোনো সিন্নি করতে হয়, না হয় কোনো একজনকে এই হাওরে খায় নে বলতে একজন মানুষে ওরা কিছু একটা করে ফেলে। এরপরে আমরা জেনেছি যে বিভিন্ন জায়গায় ওই গরু বা মহিষ যদি সাঁতার কেটে কোনো অংশ পার হতে যায়, তখন এদেরকেও টেনে নিয়ে যায়, এরকম ঘটনাও আপনার জানা আছে কি? হ্যাঁ, এরকম অনেক জানা আছে। আমরা দেখাই, মনে করেন ওই তাহিরপুরের নদীতে অনেক শিশুরা সাঁতার কাটে, যাদের জন্মই নদীর পারে, তারা তো জন্মের পরেই সাঁতার শিখে, যখন 1 পা 2 পা হাঁটে তখনই তাদের সাঁতার শিখা একবারে ফরজ হয়ে যায়। কিন্তু ওই যে কিছু কিশোররা নদীর ওই পার থেকে সেই পারে সাঁতার কাইটা যাইতেছে আইতেছে, তারা প্রতিদিনই এটা স্কুল ছুটি হওয়ার পরে সাঁতার কাটে। তো তাদের একদল শিশুরা সাঁতার কেটে নদীর ওই পারে যাইতেছে, এটা প্রতিযোগিতার মতো আর কি। তারা যাইতেছে, তারা 10-12 জন যাইতেছে, হঠাৎ করে একজন অটোমেটিক পানির নিচে তলায় গেছে। তো ওইটা কোন কারণে গেছে এটা বোঝা যায় না। তো এইখানে ওই তলায় যাওয়ার পর লাশটা খুঁজে পাওয়া যায় না, গেছে না পাওয়া গেলে মনে করেন 3 দিন পরে, এত স্রোত পানি ছিল, 3 দিন পরে সেম স্রোতের থেকে ওই লাশটা বাইসা গেছে। আমরা ধারণা করছিলাম যে মিনিমাম 5 থেকে 10 কিলোমিটার দূরে হয়তো বা তার লাশটা পাওয়া যাবে, কারণ এইখানে ডুবুরি এরা খুঁজছে, বিভিন্ন জেলেরা জাল পালায় তার লাশ করছে, কোনো কিছু পাওয়া গেছে না। 3 দিন পরে অটোমেটিক সেম জায়গা থেকে তার লাশটা ভাসছে। তো এখানে আসলেই পানির নিচে কোনো একটা কিছু ছিল, না হয়তো এই লাশটা এখানে থাকার কথা না, অটোমেটিক তলায় গেছে। আর স্রোত পানির মধ্যে বাসায় নেওয়ার কথা, কিন্তু বাসায়ও নাই, জায়গায় রয়ে গেছে 3 দিন পরে। গরু ছাগলও তো হামেশা এরকম হয়। হ্যাঁ, গরু ছাগল এরকম হয়, খালি হামেশা না, মাঝে মধ্যে দেখা গেছে এই গরু ছাগল না, একদম ভালো আনলোড ফ্রি কোনো নৌকা আছে, সোজা যাইতেছে, হঠাৎ নৌকার আগা যেটা সামন সাইড হঠাৎ আস্তে আস্তে তলে গেছে, মাঝিরা ফাল দিয়ে পারে বা সাঁতার কেটে পারে উঠতেছে, কিন্তু এখানে মানে বোঝার কোনো পরিকল্পনাই নাই যে এটা কেন ডুবলো। এরকম হয় মাঝে মাঝে, নৌকাও ডুবাই নেয় মানুষ, যেভাবে তলায় নেয় টাইনে নিয়ে নেয়, এরকম নৌকাও ডুবাই নেয়। এইরকম অনেকগুলা ঘটনা ঘটছে। যারা টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসেন, যে সমস্ত টুরিস্ট, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? তাদের উদ্দেশ্য বলার বলতে, আসলে যারা সাঁতার জানে তারা খুব সতর্ক সহিত লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটবে, আর যারা সাঁতার না জানে তারা এইখানে না নামাটাই বেটার। আর
আগের মতো এত ঘটনা এখন ঘটে না, এই ঘটনাগুলো কমে আসছে। যেখানে আদমের পা পড়ে সেখানে নাকি জিনভূত পালায়, তো সেই তুলনায় এখন কমে আসছে, এখন ঘটনাগুলো একটু কমে হচ্ছে। তো পর্যটকরা আসতে পারবে অনায়াসে, এখন আর ভয় পাওয়ার কিচ্ছু নাই। আগে মনে করেন পর্যটক কম ছিল, এই দুর্ঘটনা বেশি হইতো, এখন মানুষের চলাচল বেশি, জিনভূত ওরাও মনে হয় এই আদম রে বা মানুষের ভয় পায়, ওরাও মনে হয় কিছুটা পলায়ন করতেছে। না হয় এরকম দুর্ঘটনা এই গত 10 বছরে আর অনেক কিছু করতে পারতো। এরপরে তো এখানকার জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন একটা নির্দিষ্ট রুট করে দিয়েছে, যে যে হাউস বোট গুলো আসে, যে টুরিস্ট গুলো দূর থেকে আসেন, তারা ঠিক এই নির্দিষ্ট জায়গার মধ্যেই যেন থাকেন। যেমন নীলাদ্রি লেকে সব হাউস বোট গুলো অবস্থান করে, অন্যান্য জায়গায় সেফ না, ডাকাতের উপদ্রব, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া আরো বেশ কিছু কারণেই সব জায়গাতে সেফ না, নির্দিষ্ট একটা জায়গা তারা ফিক্সড করে দিয়েছেন। তো এই নির্দিষ্ট জায়গার মধ্যে সাধারণত ঘটনাগুলো কম ঘটে, যেহেতু ওনারা নির্দিষ্ট জায়গাগুলো ফিক্সড করে দিয়েছেন। তাই আমাদের কাছে মনে হয় যে আমাদের ট্যুরিস্ট ভাই যারা বা বোনেরা যারা আসেন, তাদের উচিত যে যারা বোট চালান তাদেরকে ফোর্স না করা, যে আপনি ওই দিক দিয়ে যান, এদিক দিয়ে যান, কারণ তাদের কিন্তু একটা গাইডলাইন রয়েছে যারা কোন দিক দিয়ে যাবেন। এই কাজগুলো আমরা অনেক সময় আবেগের বশে করে ফেলি, এটা করা উচিত হবে না। আর হচ্ছে রাতের বেলা অবশ্যই টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটার জন্য নামাটাও ঠিক হবে না, আমার কাছে এটা মনে হয়। আপনার কাছে কি মনে হয়? আসলে রাতের বেলা তো দিনের বেলায় বই করে টাঙ্গার হাওরে, দিনের বেলায় বই করে সাঁতার কাটার, কিন্তু রাতের বেলা তো আরো বইয়ের উপরে যেটা সেটাও করার কথা, যার কারণে এটা না করাই ভালো। আর প্রশাসক আসলে আমাদের মঙ্গল চাই, পর্যটকদের খুব সতর্ক এবং কেয়ারফুল প্রশাসক, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন যেভাবে নির্দিষ্ট রুটগুলো দিয়েছে, ওই রুটগুলাই হাউসবোট পরিচালনা বা হাউসবোট মালিক পক্ষ বা মাঝিরা ওই রুটটাই ব্যবহার করে, যাতে কোনো নতুন করে কোনো দুর্ঘটনা কবলিত না পড়ে। যেমন যারা অনেকে আছে দেখা গেছে ওই এই নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট রুট ছাড়া অন্যদিকে যায়, গেলে ওই দিকে যদি একটা দুর্ঘটনা হয়, তো ওইটা ওই যে অন্য যারা আছে তারা বলতেই পারে না। আর একত্রিত অনেকগুলা যখন হাউস বোট যাবে, এখানে কোনো হইলে পার্শ্ববর্তী প্রতিবেশী যারা হাউস বোটার আছে তারাও এই দুর্ঘটনায় কবলিত বোটগুলা বা পর্যটকের ইয়াটা আর কি উদ্ধার কাজটা দ্রুত সম্পন্ন করতে পারে। যার কারণে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট রুট, এটা পর্যটকদের মানা এবং ব্যবহার করা এবং যথাযথভাবে কেয়ারফুল থাকা, এটা পর্যটকদের জন্য জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মতিউর ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 53তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এনামুল হক আবির ভাই, আপনার জানা মানে আপনার মুখ থেকে ঘটনা কিন্তু এর আগে শোনা হয়নি সরাসরি, অন্যান্যদের কাছ থেকে ঘটনা শুনেছি। আজকে আপনার মুখ থেকে, আপনি তো অনেক ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, অনেক তথ্যবহুল ঘটনা পাঠিয়েছেন, আজ আপনার মুখ থেকে ফার্স্ট টাইম আপনাদের হরর ওয়ার্ল্ডের সরাসরি ঘটনা শোনার সৌভাগ্য আমাদের হচ্ছে। চলুন শুরু করি আপনার সংগ্রহ করা, আপনার মুখ থেকে শোনা ঘটনাটি। ধন্যবাদ ভাইয়া। প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব তা আসলে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনার সময়কাল 2007 সাল। তো বিষয়টা হলো এমন যে আমি আসলে 2007 সালে এসএসসি পরীক্ষা দিয়ে মানে বেশ কিছু সময় পাই, প্রায় 3 মাস। তো ওই সময়টা যখন আমি অতিবাহিত করি, তো ওই সময় আমি চট্টগ্রাম গিয়েছিলাম বেড়াতে, আমার মেজো ভাই ওখানে বেড়াতে গিয়েছিলাম। তো আসার পরে বাড়িতে আসার পরে আমার আর কিছু ফ্রেন্ডস ছিল মানে রাজাপুর সদরে। তো ওরা বলো যে দোস্ত একটু আসিস, সে একটু চা খাবো। তো আসলে আমি ওদের আমন্ত্রণে ওখানে যাই, যার পরে মানে বেশ কিছু সময় অতিবাহিত করি, প্রায় রাত তখন 8টা বাজে আর কি। তো 8টা যখন বেজে যায় আমি বাড়িতে আসি, এক পর্যায়ে 8:30 সাড়ে 8টা হয়তো বা অতিক্রম করি ওই সময়। তো আমার যে বাড়িতে যে সেজ ভাই আছে উনি বলেন যে সেজ আপা তোকে একটা খুব এমার্জেন্সি যাওয়ার জন্য বলছে। তো আমার আচ্ছা। তো আমার সেজ আপার যে বাড়ি, ওনার বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূর। তো লিসেনার বলে রাখা ভালো যে আসলে আমাদের যে বাড়ি থেকে ওনাদের বাড়ি যে 3 কিলোমিটার দূর, এর ভিতর যে সর্বশেষ যে মানে আমাদের যে বড় রাস্তা রয়েছে সিএনবি রাস্তা, ওখান থেকে
যে সর্বশেষ যে বাড়িটা সেটা হলো যে আপনার সিরাজ নামে এক ভদ্রলোক আছেন নাকি ওনার বাড়ি। তো ওনার বাড়ি থেকে হাজিরাটোলা যে বাজার এর থেকে ডিস্টেন্স প্রায় 1 থেকে 1 কিলোমিটার। তো এর ভিতরে একটা জায়গা রয়েছে যেটা হলো আমাদের শ্রদ্ধা হাসিব কাকা ওনার একটা বাগান আছে। তো আসলে মূলত যে হাসিব কাকার যে বাগানটা ওটা এমন একটা ক্রিটিক্যাল জায়গা ছিল যে আমি শুনেছি যে ওখানে নাকি ওই বাগানে অনেক একসময় আম গাছ ছিল, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, খুব ঘন জঙ্গল বেষ্টিত একটা বাগান বাড়ি। তো ওখানে অনেক মানুষ যখন চলাফেরা করছে এবং ওখানে নাকি হাফেজ মানে আব্দুল্লাহ ফরাজি নামে এক ভদ্রলোক ছিলেন, তার ছেলে হাফেজ ছিলেন, কত পড়া 14 পড়ার কোরআন শরীফের হাফেজ ছিলেন। তো ওই ভদ্রলোক যখন ওখানে যায় জাম খাওয়ার জন্য আর 2-3 দিন, তখন ওনাকে ওখান থেকেই ফেলে মানে ওনাকে পুঁতে রাখে, একটা চালা ছিল, চালা মানে গর্ত, তো ওই গর্তের ভিতরে পুঁতে রাখে। এবং এছাড়াও আরো 2 জনকে লোক ওখানে মোট 2 থেকে 3 জন লোক মারা গেছে এরকমের। তো এই কারণে আসলে ওই জায়গাটা খুব মানে ভয়ানক একটা জায়গা। তো যাই হোক, আসলে আমি বাগানটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আর কি। তো পরবর্তী টাইম আমি যখন বাড়ি আসলাম, বাড়িতে আসার পরে আমি একটু গোসল করলাম, গোসল করে ফ্রেশ হয়ে আমি যখন বের হই তখন প্রায় রাত 9টা থেকে 9:30 বাজে আর কি। তো 9:30 রাস্তায় আস্তে আস্তে, বড় রাস্তায় আস্তে আস্তে প্রায় তখন 10টা থেকে 10:30 ওভার হয়। তো আমি রওনা হই আমার সোজা পথের বাড়িতে। তো ওখান থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ওর বাড়ি আমাদের এখান থেকে দূরত্ব আর কি। তো ওই দিন ছিল মানে জ্যোৎস্না রাত, মানে আর সবাই তো জানেন যে 2007 সালের দিকে যে আসলে ওই সময় যে জায়গাগুলো রয়েছে আর কি আসলে গ্রামে আসলে কিন্তু দেখা যাচ্ছে গভীর রাত বলাই যায় 10:30 কিংবা 11টা, কারণ ওই সময় কিন্তু ইলেকট্রিসিটি আসে নাই সব জায়গায়। আর তারপরে আসলে গ্রাম তো তো মানুষ দেখা যাচ্ছে 8টা 8:30 দিকে বা 9টার দিকে মানুষ ঘুমের প্রস্তুতি নিত। তো একটা পর্যায়ে যখন আমি ওখানে হাঁটতে হাঁটতে যাই, যেতে যেতে যখন সেই গ্রামের যে শেষ যে বাড়িটা সিরাজ কাকার বাড়ি, সিরাজ কাকার বাড়িটা যখন অতিক্রম করি, তো ওখান থেকে কিছু সামনে যাই, যাওয়ার পরে সেই সামনে কিন্তু রয়েছে আর কি যে সেই হাসিব কাকার ভয়ানক সেই বাড়ি, বাগান বাড়ি। তো বাগানটা প্রায় 1 থেকে 1.5 বিঘার মতো নিয়ে। আর ওই বাগানটা দেখা যাচ্ছে বাগানটার পশ্চিম দিকে যেটা রয়েছে, দক্ষিণ পশ্চিমে রয়েছে একটা বড় মানে ধানের জমি, মানে কোলা বলা হয়, মানে কোলা বলতে বলে কয়েকশো বিঘা জমি বা কয়েক হাজার বিঘা জমি বেষ্টিত একটা এরিয়া, মানুষের যার যার জমি আলাদা আলাদা মানে ভাগ করা আছে আর কি। আর এদিকে রয়েছে মানে সে বাগানটার ঠিক মানে পূর্ব পাশে রয়েছে একটা বড় খাল, ওই খালের ওপারে হচ্ছে বিশাল বিশাল জঙ্গল, যার প্রায় 1 কিলোমিটার থেকে তখন বাড়ি ঘর নেই আশপাশে কোনো। আর ওইখানে হলো হাসিব কাকার বাগানটা। তো আমি যখন হাসিব কাকার বাগানটা ঠিক মানে পাড়াটা দিচ্ছি সামনে মানে রাস্তায়, আমি কিন্তু বাগানের ভিতর না, মানে ওই বাগান দৃশ্যটা মানে সোজা যখন আমি পাড়াটা দিছি মানে প্রথম, তো আমি অনুভব করতেছি যে বাগানের ভিতর থেকে আমাকে ডাকতেছে এদিকে এদিকে। তো আমি কর্ণপাত না করে আমি কিছু সময় আরো 2-4 পা বা 10 পা হেঁটে সামনে অগ্রসর হই, তখন দেখতেছি আরো মানে সুস্পষ্ট ভাবে আসতেছে এদিকে এদিকে। তো আমি গুরুত্ব না দিয়ে আরো একটা হাঁটা শুরু করি, তখন বলে এদিকে এদিকে। তো বাগানের ভিতর থেকে মানে ওই যে কর্নারটা রয়েছে না, মানে বাগানের একবারে যে পশ্চিম সাইডে যে কোলা সংলগ্ন যে মানে কর্নার, ওখানে। তো এক পর্যায়ে আমার মনে হলো, আমি খুব রাগ হয়, আমার মনে হলো যে এলাকা তো কিছু দুষ্ট ছেলেপান থাকে যারা হয়তো নেশাপানি করে গাঁজা টেজা খায়, রাত্রে এখানে আড্ডা দেয়। তো লাস্টে আমি যখন বললাম কে আমাকে ডাকতেছো কে, তখন সারা পাই না। যখন এক পা হাঁটে আবার এদিকে, তখন আমি মানে উত্তেজিত হয়ে আমি একটু বকাঝকাও করি যে তোরা কারা, যদি বাবার সন্তান হয় তোরা পরিচয় দেয়। আর আমি অমুক বলি ছেলে, আমার বাবার পরিচয় নেই। তো দেখে যে চুপচাপ পড়ো, শব্দ নেই। যখন দেখে যে আমি আবার আরেকটু হাঁটি, মাঝ বরাবর আসি বাগানটা রাস্তার উপর, তখন আবার ওখান থেকে ডাক দেয়। তখন আমি উত্তেজিত হয়ে ওখান থেকে আমাদের ওখানে মানে কষা গাছ আছে, যেটাকে আমরা কাপড়া কষা বলি, বরিশাল যারা মানুষ তারা চিনবেন যে কাপড়া কষা। ওই কষা গাছের একটা ডাল মানে মোটা একটা ডাল আমি একটা ভেঙে ফেলি, ভেঙে আমি বাগানের ভিতর প্রবেশ করি। আজকে দেখ মানে আমি আসলে যে ছেলেপান গুলা ডিস্টার্ব করতেছে, আমি ওদের মারার উদ্দেশ্যে মানে ওখানে মানে প্রবেশ করি। তখন তো আমার মানে বয়স অল্প, মানে 16-17 বছর বয়স। তো যাই হোক, যখন আমি ওখানে মানে প্রবেশ করি, আমি এক পর্যায়ে বাগানটার মানে চতুর্পাশ থেকে আমি একবারে মানে উত্তর পাশ থেকে শুরু করে একবার দক্ষিণ প্রান্ত পশ্চিম প্রান্ত পর্যন্ত সব মানে ঘুরি। ঘন জঙ্গল বেষ্টিত একটা সাইড পুরো জঙ্গল। তো হঠাৎ করে আমি দেখলাম যে 2টা গরু ঘাস খাচ্ছে, মানে আচমকা, মানে দক্ষিণ পূর্ব সাইডে 2টা গরু ঘাস খাচ্ছে। আর গরুটা যে বিশেষ বড় তাও না, মানে মিডিয়াম, মানে দেশি গরু যেরকম হয় আর কি। তো একটা পর্যায়ে এখন আমি দেখলাম যে গরুরা আমার দিকে একটু একটু তাকায়, আমিও ওরকম গুরুত্ব দিই না। তো একটা পর্যায়ে আমি অনুভব করলাম যে কিরে এত রাতের এখানে গরু রাখে, আর এখানে গরু রাখলে তো চোরে নিয়ে যাবে। তো আসলে এদের কি মানে জ্ঞান বুদ্ধি নাই যে এখানে গরু রাখবে এত রাত্রে।
তো আমি অতটা গুরুত্ব দিচ্ছি না। আর ওই দিন কেমন জানি আমার খুব সাহস বা আমার মনটা আবার অন্যরকম ফ্রেশ ছিল, যে জ্যোৎস্না রাত্র আর ওইরকম করে কিছু মনেই হচ্ছে না। তো হঠাৎ করে যাই হোক আমি আর কিছু না দেখে এক পর্যায়ে আমি যখন বের হই, তখন আমি একটা সিটি সেল ফোন ব্যবহার করতাম। ওই সিটি সেল ফোনটা তখন আমি দেখি যে কিরে রাত প্রায় 12:10, তখন হাসিব কাকার যে বাগানের যে মানে পূর্ব যে অভিজ্ঞতা বা পূর্ব যে শোনা কথাগুলো, মানুষজন মারা গেছে এখানে, এই বাগানটা যত ডেঞ্জারাস, এই জিনিসটা শুনে আসলে আমার সমস্ত শরীরে পশম দাঁড়াই যায় অনেকগুলো, যখন আমার মনে পড়ছে। আর তখন আমি প্রচন্ড ভয় পাই। তো প্রচন্ড ভয় পাই, এক পর্যায়ে আমি যতটুকু মানে দোয়া কালাম জানতাম ততটুকু আমি পড়ি এবং জোরে জোরে হাঁটা শুরু করি। যখন আমি হাঁটা শুরু করি তখন ওখানে সামনে একটা এখন ছোট একটা ব্রিজ আছে আর কি, ছোট। তো ওই ব্রিজটা যখন অতিক্রম করি ঠিক তখন আমাকে বলতেছে এদিকে এদিকে। তখন আমি আপনি নেই না, শুধু এতটুকু শুনলাম, ঠিক আছে খুব বাসা বাঁচছে গেলি, জাস্ট এতটুকু আমার নিজের কানে সুস্পষ্ট ভাবে শোনা। এক পর্যায়ে আমি মানে প্রচন্ড ভয় পাই এবং প্রচন্ড জোরে আমি দৌড়তে থাকি। দৌড়তে প্রায় মানে 1 কিলোমিটার জায়গা আমি মনে হয় সর্বোচ্চ মনে হয় যে 7 থেকে 8 মিনিটের ভিতরে মানে অতিক্রম করি। ওখানে যাওয়ার পরে দেখি যে বাজার ভিতরে কিছু লোক ছিল যারা পাহারা দেয় আর কি রাতে। তো তাদের দুজন দেখে বলে কি হয়েছে, আমার চিন্তা। তারপরে তারা আমাকে ওখানে আগায় নিয়ে যায়, আমার সেজাপাদের বাড়িতে দিয়ে আসে। তো সেজাপা খুব রাগারাগি করে, যদি এত রাত্রে আসছো কেন। পরে যাই হোক ওখানে আমাদের যে হজরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ ছিল, নেসারাবাদের যে পেশাই হুজুর হযরত মাওলানা আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির থেকে পানি পড়া ছিল, তেল পড়া ছিল। সেই পানি পড়া দেয় আমাকে এবং ওখানে কিছু লোহা পুড়ে এবং কয়লা পুড়ে তার কিছু পানি আমাকে খাওয়ানো হয়। তো পরবর্তীতে যাই হোক আমার মানে প্রচন্ড মানে জ্বর ওঠে এবং রাতে আমি দেখতে পাই স্বপ্নে আর কি, যেটা মানে বাস্তবে না, যেটা স্বপ্নে দেখি যে একটা কালো মানে বেটে, মানে ওর গা প্রচন্ড মানে সে পশম কালো বেটে, আর ওদের আমাকে আসমকা যেন আমাকে মানে ধরতে আসে, মানে আমাকে মানে ঝাপটায় ধরতে চায়। তো নির্দিষ্ট কি যেন একটা কারণে আমি আসলে আয়তল কুরসি পড়তেছি, কিন্তু আসলে সেটা শব্দ হচ্ছে না। কিন্তু তারপর আমি দেখলাম যে কোনো অদৃশ্য এক শক্তির বলয়ে ওইটা ছিটকে মানে দূরে পড়ে যাচ্ছে। এটা দেখার পরে যাই হোক ওই রাত্রে আমি মোটামুটি খুব সামান্য তো ঘুম দিতে পারি। পরের দিন আমি ওখান থেকে যখন আসি সোজাপাতার বাড়িতে, ওখান থেকে আমি যখন ওই আমার বাড়ির দিকে আবার ফিরে আসি, ব্যাগে আসি, তখন হয়তো সকাল 11টা হবে। তখন আমি দেখি যে হাসিব কাকার যে বাগান, সেই বাগানের যে মালিক হাসিব কাকা, তখন ওনার সাথে আমি কুশল বিনিময় করি এবং বিষয়টা সম্পর্কে বলি যে কাকা রাত্রে এখানে এত রাতে গরু বাঁধলেন কেন। তো উনি বললো যে কখন, তা বললাম যে কাকা তো রাত 12টা। বাজান এমনি বাঁধি, কি করবো, এখানে তো বাগান বাড়ি, এখানে বাঁধি। তো আসলে উনি বললো, তখন আমার বললো ভয়টা পাইছো নাকি, আমি কই না একটু সামান্য। তখন বললো যে তুমি এত রাত্রে যাও কা, তুমি জানো না এখানে তো সমস্যা আছে, আর এখানে গরু বাঁধার তো কোনো প্রশ্নই আসে না, জাস্ট এতটুকু। ঠিক আছে, এটি আমার সাথে আমার বাস্তবে যে ঘটনা ঘটেছিল আর কি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক আবির ভাইকে। উনি তো বিভিন্ন সময় অনেক ভয়ের ঘটনা বলে আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছেন। আজ ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শুনলাম। প্রিয় লিসেনার্স, এবার আমরা চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 53তম আয়োজনের 3য় ঘটনায়। আর এই ঘটনাটি আমরা শুনবো আমাদের সবার প্রিয় রবি ভাইয়ের কাছ থেকে। প্রিয় লিসেনার্স, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা যেখানে আছি আশেপাশে অনেক হাউসবোট রয়েছে। সেই হাউসবোটগুলোর জেনারেটরের মাত্রাতিরিক্ত শব্দ আমাদের অনেক বিরক্তির কারণ হলেও কিন্তু কিছুই করার নেই, এটা আমাদেরকে সহ্য করে নিতেই হচ্ছে। এটা সবাই এই সহ্যটা করে নিচ্ছে। আর এই আওয়াজটা আমাদের এই রেকর্ড ফাইলে চলে আসাটাই স্বাভাবিক। অনুগ্রহ করে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এবার রবি ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনবো। রবি ভাই, আপনার কাছ থেকে সরাসরি ঘটনা আমরা শুনেছিলাম অপারেশন সুন্দরবন এপিসোডে। এবার তো আপনাকে পেয়েছি, এবার আপনার মুখ থেকে আবার একটি ঘটনা শুনতে চাই। আসসালামু আলাইকুম লিসেনার, আশা করি ভালো আছেন। প্রচন্ড ঠান্ডা লাগার জন্য গলা বসে গেছে, তো ঘটনা বুঝতে একটু সমস্যা হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা হাওর কেন্দ্রিক না, কিন্তু নদী কেন্দ্রিক। ঘটনাটা কালেক্ট করছি এই 2026 সালের কিছুদিন আগে আর কি, বর্ষার শুরুর দিকে আর কি। তো কাজিনরা সবাই একসাথে হওয়ার পরে হাঁস খাওয়ার
একটা পরিকল্পনা হয়। তো এলাকার আশেপাশে হাঁস না পাওয়ার জন্য চলে গেছিলাম, এটা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর চরে আর কি। তো ফিলিপনগর চরে একটা জায়গার নামই ফিলিপনগর চর, কিন্তু এখানে অনেকগুলো চর আর কি গঠিত। এখানে ওই চর হরিণী আছে, তারপরে আপনার চরমুখী, মানে এমন অসংখ্য চর আছে। তো ওই ফিলিপনগর যে এই ঘাটটা আছে, নদীর ঘাট, ওখানে যাওয়ার পরে তারপরে আরো প্রায় 20 মিনিট ইঞ্জিন চালিত নৌকাতে ওই চরমুখীতে যাইতে হয় আর কি। তো ওখানে গিয়ে দেখছি ওখানেও হাঁস নেই। জিজ্ঞেস করার পরে বলে যে আসলে এখন তো হাঁসের ক্রাইসিস, তো ওখানে এই 2-1টা হাঁস যাই পাই নেই আর কি। তো এমনি কথা বলার ইয়েতে সুবিধাতে ওখান থেকে হাঁসের যে খামারি থাকে ওনার নাম হচ্ছে সেন্টু। তো ওনার থেকে কোনো ওনার ঘটনা আছে নাকি চর কেন্দ্রিক, এটা জানতে চাই। তো উনি বলে যে আমার কাছে তো নাই, কিন্তু আমার বড় ভাই আমিনুল, তার কাছে ঘটনা ছিল। বলতে গেলে এমন একটা ঘটনা ঘটছিল যে উনি এই হাঁসের ব্যবসায় ছেড়ে দিয়েছে আর কি। তো তারপরে জিজ্ঞেস করলাম যে কি ঘটনা, তখন উনি আমাকে ঘটনাটা বলতে থাকে আর কি। ঘটনার সময়কাল ছিল 2023 সাল। তো উনি ওনার যে বড় ভাই আমিনুল, উনি একা একাই আসলে একটা হাঁসের খামার দেয়। মোটামুটি ওই যারা চরে আর কি থাকে, যেমন চরে যেসব ডাকাত কিংবা যারা চরের অধিগ্রহণে থাকে তাদেরকে ম্যানেজ করে ওই ছোট একটা যে চর, এই চরমুখী উনি মোটামুটি এটা লিজ নেয় আর কি। তারপরে ওনার ওখানে প্রায় 2500-এর মতো হাঁস ছিল। এই 2500 হাঁস নিয়ে উনি একটা ছোট একটা হাঁসের খামার করে ফেলে আর কি। আর এখন তার আগের মতো বাঁশের চাটাই দিয়ে বেড়া দেয় না, এখন আরএফএল-এর যে বড় বড় যে বেড়াগুলো আছে রেডিমেড, এটা বলে দিচ্ছি কারণ ঘটনায় এটার কারণ আছে আর কি। প্রায় 8 ফুট যে লম্বাগুলা, ওইটা দিয়ে চারদিকে বেড়া দিয়ে উনি বেষ্টনী বানায় আর কি। সারাদিন নদীর ভিতরে চরাঞ্চলের আশেপাশে চড়িয়ে তারপরে বিকালের দিকে ওখানে নিয়ে এসে রেখে দেয়। মোটামুটি যেদিনকে খামার চালু করছে তার 2 দিন পরের ঘটনা আর কি। তো ওনার একটা ওখানে ছোট একটা ঝুপড়িও বানানো হয়েছিল। তো আমিনুল ওখানে একদিন রাত্রেবেলায় ভালোভাবে পাহারা দিচ্ছে যে কোনো কুকুর কিংবা শিয়াল নদী পার হয়ে এসে তার হাঁসগুলার কোনো সমস্যা করে নাকি। তো হঠাৎ করেই তার মনে হলো যে দূর থেকেই দেখা যাচ্ছে যে কোনো একটা অবয়বের মতো জিনিস তার ওই বেষ্টনী, যেটা বেষ্টনীর বাহিরের পাশে দাঁড়িয়ে আছে। তিনি আরো ভালো করে বোঝার জন্য যখন আরেকটু ভালোভাবে তাকায়, তখন দেখে যে ওইখানে একটা মানুষের অবয়বের মতো একটা জিনিস আছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওই মানুষের মতো অবয়বের জিনিসটা ঠিক কুকুরের মতো হয়ে আছে, কিন্তু সাইজে ছিল বেশ বড় আর মাথাটা পুরাটাই মানুষের মতোই ছিল আর কি। এটা দেখে উনি প্রথমে মনে করছে যে কুকুরই হবে, কারণ কুকুর নদী পার হয়ে আসতেই পারে, এটা কুকুরই হতে পারে। তো উনি ওখান থেকে বেশ জোরে জোরে হাঁক ডাক দেয়। তো কিছুক্ষণ পরে আর উনি ওনার দৃষ্টিসীমায় আর ওই জিনিসটা দেখতে পারে না। তো যখন ভোরের আলো ফোটে তখন উনি চারদিকে যায়। আসলে চরমুখীটা খুবই ছোট একটা, মোটামুটি ধারণা করে উনি বলল যে 20 বিঘার মতো জায়গাতে ছোট একটা চর গড়ে উঠছিল আর কি। তো উনি সকালে উঠে পুরা চরটা চক্কর দিছে। চক্কর দিয়ে দেখছে যে কোনো প্রাণীর কোনো ছাপ নেই, কোনো পায়ের পানির ছাপ নেই। আর এখানে আসারও কোনো কথা না, কারণ আশেপাশে যে চরগুলো আছে এগুলো মিনিমাম প্রায় 5 কিলোমিটারের ভিতরে আর কোনো চর নেই আর কি, ছোট ছোট। তো উনি এটা নর্মাল ভাবে নিচে প্রথম দিন, তো ওই দিনও চলে গেছে। পরের দিন রাত্রেবেলায় উনি একটু ঘুমিয়েই গেছে আর কি। তো হঠাৎ করে উনি ওনার খামারের ভিতরে মানে হাঁসের যে ডাকাডাকি, তারপরে ডানা ঝাপটানোর এই শব্দে উনি উঠে পড়ার পরে উনি ভেতরে দেখছে কালকে যে জিনিসটা দেখছে সেম অমন জিনিস। আসলে তখন লাইট ছিল না তার কাছে, কিন্তু একটু আলো ছিল আর কি। তো উনি দেখে যে ওই সেম একটা জিনিসই ওনার ওই খামারের ভিতরে প্রবেশ করে ওই জিনিসটা কি করছে, ওই হাঁসের পিছনে দৌড়াচ্ছে না দৌড়ায় কি করছে, একটা করে হাঁস মনে হচ্ছে যে ধরতিছে আর গলার কাছে মানে কেটে কেটে ছিঁড়ে ফেলতেছে, মনে হচ্ছে যে গলা থেকে মাথাটা আলাদা আলাদা করে ফেলতেছে। তো উনি এই জিনিসটা দেখতেছে, কিন্তু ওনার আসলে সাহস ছিল, কিন্তু এতটা সাহস ছিল না যে উনি ওই পর্যায়ে ওখানে গিয়ে উনি কিছু একটা করবে। তো ওনার একটা লাইট ছিল যেটা নষ্ট অবস্থাতে পড়েছিল, উনি ওই ওনার রুমে গিয়ে কোনো রকম মানে একটু বাড়ি টাড়ি দিয়ে তারপরে ওই লাইটটা জ্বালানোর চেষ্টা করে। লাইটটা একটু সচল হয়। উনি যখনই লাইটটা মারে তখনই একটা জিনিস দেখে, উনি যে জিনিসটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। উনি দেখে যে ওনার সামনেই মানে ওনার থেকে দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়ব বলতে গেলে সশরীরী অবয়ব, যেটা হচ্ছে মনে হচ্ছে যে মুখটা পুরা মানুষের মতো আর দেহটা মনে হচ্ছে যে লোমশ কোনো প্রাণী, যেমন কুকুরের গায়ে যদি অনেক বড় বড় যদি লোম থাকে, এমন একটা জিনিস ওনার সামনে দাঁড়িয়ে একদম চোখাচোখি হয় আর কি।
তো উনি তখন আসলে ভয়ের থেকে ওনার এতগুলো হাঁস যে মারা গেছে এটারে উনি বেশি চিন্তা করতেছিল, সেজন্য হাতের কাছে একটা লাঠি ছিল, ওই লাঠিটা নিয়ে উনি ওই দিকে যাইতে থাকে। তো উনি যখন ওই দিকে যাইতে থাকে তখন প্রাণীটা ওনাকে দেখে পিছন দিকে ঘুরে মনে হলো যে ক্যাঙ্গারু যেমন করে আর কি লাফিয়ে যায়, এমন ক্যাঙ্গারু লাফিয়ে ওনার যে 8 ফিট যে বড় যে বেড়াটা, ওই বেড়াটা ক্রস করে মনে হলো যে পানির মধ্যে নেমে চলে গেল। তো সেদিনকার মতো উনি ওই ভেতরে তখন লাইট দিয়ে দেখলো যে আশেপাশে আর কোনো জীবিত কোনো হাঁস উনি দেখতে পাচ্ছেন না, যেগুলো আছে সব ভয়ে একটা কোনায় আর কি জড়ো হয়ে আছে। তো পরে যখন উনি ভোরের আলো ফুটে তখন গিয়ে দেখে গুনে গুনে নাকি 200টার উপরে নাকি হাঁস এমন মাথাবিহীন অবস্থায় পড়েছিল আর কি। তো পরবর্তীতে উনি ওনার যেই ওস্তাদ আছে ওই ওস্তাদের থেকে শোনে। তো ওই ওস্তাদেরা আর কি বলছে যে এমন দোষের অনেকই জায়গা থাকে, আমি এর আগেও চরের ঘটনা শেয়ার করছি। তো ওই দোষী যে চরগুলা থাকে ওইগুলা ওখান থেকে ছেড়ে আসাই নাকি ভালো হয় আর কি। তো পরবর্তীতে উনি আর ওখানে থাকেনি, ওখানে একটা লাল পতাকা বেঁধে দিয়ে ওখান থেকে চলে আসে আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে ওই যে আমরা একটা আরবান লিজেন্ড যেটা জানি আর কি, সুপাকাব্রা যেটা আর কি, তো ঘটনা শোনার পরে ওই জিনিসটার কথা আর কি মনে হলো যে মানুষের মুখের মতো শরীরটা আর কি কুকুরের মতো এই এমন আর কি। কিন্তু আসল কথা হচ্ছে ওই চরে হচ্ছে সিং প্রজাতির অনেক জিন থাকে আর কি, যেগুলো গবাদি পশু এমনকি মানুষের ওপরেও আক্রমণ করে। তাই চরে গেলে আর কি ওই যে সব জায়গায় মানে এমন দোষী জায়গা থাকে এগুলাতে হুজুরেরা অনেক সময় গিয়ে ওখানে মিলাদ মাহফিলের ব্যবস্থা করে আর কি। তো উনার এত বড় ক্ষতির পরে উনি আর এই ব্যবসাটা উনি রাখতে পারেনি, পরবর্তীতে উনার ভাইকে আর কি ওই যতগুলো হাঁস ছিল বুঝিয়ে দিয়ে উনি এই ব্যবসাটা গুটিয়ে নেয় আর কি। তো ওনার ভাইও আর কি ওই চর মুখিতে আর কি ওখানে থাকেনি, পরে আরো একটা যে পাশে চর ছিল ওই চরটায় গিয়েই উনি এই ব্যবসাটা করে আর কি। তো এই ছিল মোটামুটি ঘটনাটা। তো আসসালামু আলাইকুম। ঘটনাটা অনেক ভয়ানক। আমাদের বাড়ির পাশেই একটা বিরাট বড় বিল আছে, সেটা বিল কারো নিজস্ব নয়, সেটা বিল হচ্ছে সরকারি বিল। মিনিমাম বিলটা হবে, তার লম্বা হবে 2 কিলো, আর তার পাঁচটা হলো দীর্ঘটা হলো কম হলে 500 হাত। এটা সরকারি খাস বিল বলে। এই বিলটা প্রতিবার মানে প্রতি 3 বছর পর পর একটা ডাক হয়। কোনো বারে হয় 20 লাখ, কোনো বারে হয় 22 লাখ, এভাবেই বিলটা ডাক হয়। বিলটার আমি স্থানটাও বলে দেব, আপনারা ঘটনাটা শুনলে তাহলে বুঝতে পারবেন। আর বিলটার স্থান যদি নাও বলি তা আপনারা হয়তো মনে করবেন আমি ঘটনাটা বানিয়ে বলছি। আপনারা সেটা যাচাই করে দেখতে পারেন, তারপরে আমার কমেন্টে যা গালিগালাজ করেন আমি মেনে নেব। সে ঠিকানাটা হচ্ছে জেলা লালমনিরহাট, থানা আদিতমারি, গ্রামটা হচ্ছে সারপুকুর ইউনিয়ন। আর পাশে হচ্ছে পশ্চিম ভেলাবাড়ি ইউনিয়ন। এখন ভেলাবাড়ি ইউনিয়নও আসতে খোঁজ করলে পাবেন, সারপুকুর ইউনিয়নে আসলে খোঁজ করলেই পারবেন, সে বিলটার ঠিকানা পেয়ে যাবেন। তা বিলটার ঘটনা অনেকটাই ভয়াবহ। বিলটার প্রথম যে বিলটার মাথাটা আছে, যেটা শেষ বিলের, সে জায়গায় ছিল কিন্তু এখনও আছে বিরাট ধরনের 2টা বট গাছ। তা সেই বট গাছের একটা করে ডাল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এত পরিমাণ ডাল মোটা। সে গাছে প্রায় ছেলেপেলে উঠতো, ওঠার পরে টিয়া পাখির বাচ্চা সেখান থেকে নামাতো, খালের মধ্যে টিয়া পাখি বাচ্চা দিত, সেখানে
প্রতিবারে অনেক ছেলে আসি ধরে নিয়ে যায়। বট গাছের পাশে 50 হাত দূরে একটা ঠাকুর ঘর আছে। ঠাকুর ঘরের সাথেই আরও একটা বট গাছ আছে। একটা বট গাছ থেকে হাতির যেমন সুর, বট গাছ থেকে একটা শিপা বেড়ে দেয়া ওই রকম একটা সুর হয়। হওয়ার পরে ঠাকুরতানের সামনে অনেক সেটা সৌন্দর্য দেখা যায়। জানি না সে গাছটার একটা ঠেল, সে মানে আষাঢ় মাসে আকাশ তো জানে না অনেক ভয়াবহ হয়, সেখানে বিজলি পড়ার পরে একটা ঠেল নষ্ট হয়ে যায়, ঠেলটা শুকিয়ে যায় ডালটা। সেই ডালটা কিছুদিন পরে ভেঙে পড়ার পরে ওই ডালটা ঝড় বৃষ্টিতে সেখানে খাল হয়ে যায়। আবার যখন গরমের সিজন আসে কি রোদ বেশি হয়, পচা হয়, ওই ঠেলটা আবার শুকিয়ে যায়। জানি না কোন ছেলে শয়তানি করে সে জায়গাটায় আগুন লাগিয়ে দেয়। পরে ওই গাছটার ভিতরে মানে শুকান ছিল, ওই আগুনটা ভেতরে গেছে, ভেতরে গেতে গাছটার পুরো ঠেল রাতের মধ্যেই মনে করো উপর থেকে ভার ভেঙে পড়ার পরে সে গাছটা নষ্ট হয়ে যায়, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তা যে প্রথমে যে গাছটার কথা বললাম, পাশাপাশি গাছটার নিচে ছিল একটা আছে শ্মশান, সেখানে হিন্দুর ঘরের লাশ পড়ে সব সময়। তা জায়গাটা ছিল অনেক ভয়ানক। সন্ধ্যা হলে সেই পাশে রাস্তা দিয়ে কেউ যাইতে যায় না ভয়ে, যদিও যায় 2-3 জন ছাড়া একসাথে যায় না। হঠাৎ করে একদিন একজন সেই দিক দিয়ে যায়, পেছন দিকে কে যেন ডাকে ভর গতি সুরে। সে মনে হয় কি বা নাম ধরে ডাকছে। তখন সে লোকটা দাঁড়িয়ে সেখানে পেছন দিকে তাকিয়ে দেখে তাদেরই এলাকার একজন তাকে ডাকছে। তার কাছে যায়, কাছে যাওয়ার পরে লোকটা সেখানে গায়েব হয়ে যায়। আবার কিছুদিন পরে যে তাকে ডাক দেয়, পিছনে ঘুরিয়ে দেখে তাদের এলাকার ওইজন। তখন সে বুঝতে পারে আসলে এটা ওই ছেলে না, এটা এখানকারই মানে দেবতায় মানুষের রূপ নিয়ে আমার সাথে এই ঝামেলা পাকাচ্ছে। তখন সে মনে অনেক ভয় পাইছে, পাওয়ার পরে তার মুখটাও ফ্যাকাশে হয়ে গেল, শরীর তার কাঁপতে লাগলো। আস্তে 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 সামনে 1 পা 2 পা করে আগাইতে থাকলো। তখন সামনে একটা দোকান ছিল, দোকানে যে সে সেখানে পানি খায়, পানি খেয়ে সে বাড়ি যায়, মানে বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে সে অসুস্থ হয়ে যায়। অনেক ডাক্তারি চিকিৎসা করে কাম হয় না করার পরে কবিরাজি চিকিৎসা করে ধরা পড়ে তাকে সেখানে মানে ডিস্টেন্স করে, সেখানে ভয় পাইছে, তাকে ঝাড়ফুঁক করে মোটামুটি তাকে সুস্থ করে তোলে। প্রথম ঘটনায় সকলকে স্বাগত জানাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশের আতিফ ইসলাম ভাই। উনি অবশ্য কর্মসূত্রে বর্তমানে কুয়েতে থাকেন। উনি জানিয়েছেন ওনাদের এই খাইবার পাখতুনখা প্রদেশের যেই জায়গাটাতে ওনারা থাকেন ওখানে অনেক বাঙালি থাকেন, তারা বাংলা ভাষায় কথা বলে, যার কারণে বাংলাটা তার জানা আছে। আর তাছাড়া ওনার আত্মীয় বাড়ি, বিশেষ করে ওনার নানা বাড়ি আবার বাংলাদেশের লক্ষ্মীপুরে। এই লক্ষ্মীপুর সদরের 6 নং বাঙ্গাখা ইউনিয়নের আদিলপুর গ্রামেই ওনার নানা বাড়ি। তো ঘটনাটি ওনার নানার বড় ভাইয়ের সাথে ঘটেছে, আর এই ঘটনাটি উনি ওনার আব্বার মুখ থেকে অনেকবার শুনেছেন বলে জানিয়েছেন। তো চলুন ঘটনা শুরু করি। তো ওনার নানার যে বড় ভাই তার নাম ছিল আলী আহমেদ, আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 45 বছর আগে। এই আলী আহমেদের যে বোন তার নাম ছিল সালেহা, তাকে বিয়ে দিয়েছিল ওনাদের এই গ্রাম থেকে 7-8 গ্রাম পরে।
সকালে রওনা দিলে ওই গ্রামে গিয়ে পৌঁছে আবার যদি রওনা দিত সন্ধ্যা পার হয়ে যেত। তাহলে দূরত্বটা তো অনেক, যদিও বা এখন রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো, এখন সেরকম সময় লাগে না, কিন্তু ওই সময় তো পায়ে হেঁটে চলাচল করতে হতো, এই কারণে দীর্ঘ সময় লেগে যেত। এই দূরত্বের কারণে বিয়ের পর থেকে তেমন একটা খোঁজ খবর আসলে ওনারা নিতে পারতেন না। তো অনেক দিন পর তার বোনের বাড়ির ওই দিক থেকে একটা লোক এই গ্রামে যে আসবে এই খবর যখন এই আলী আহমেদ সাহেবের বোন যখন জানতে পারেন, তখন ওই লোকটাকে তার বোন জানান যে তার ভাইয়ের সাথে দেখা হলে সেজন্য বলে যে তোর বোন মরতে বসছে। তো লোকটিও যখন ওই গ্রামের দিকে যাওয়ার সময় এই আলী আহমেদ ভাইকে উনি পেয়েও যান, খোঁজ খবর নিয়েছিলেন আর কি। তো পাওয়ার পর বলেছেন যে তোমার বোন এটা বলেছে। তো ভালো কথা। এই কথা শোনার পর স্বাভাবিকভাবেই ভাইয়ের মনে তো একটা উদ্বিগ্নতা কাজ করে, কারণ তার বোন খবর পাঠিয়েছে যে তোর বোন মরতে বসছে, তার মানে হচ্ছে সে মারাত্মক অসুস্থ, এই কারণে মৃত্যু পথযাত্রী। উনি এই চিন্তা করেছেন। আসলে বিষয়টা কি ছিল, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তো খোঁজ খবর নেয় না। তো আমরা অনেক সময় বলি না যে কিরে কেমন আছিস, তখন কেউ রাগের স্বরে বলে যে আমি মরে গেছি, এতদিন পরে খোঁজ খবর নিতে আসছিস, এতদিন কইছিলি, এরকম কথা কিন্তু মানুষ বলে। মূলত এই দৃষ্টিকোণ থেকে ওনার বোন বলেছিলেন যে গিয়ে বলবা ভাইকে তোর বোন মরতে বসছে। তো এই বিষয়টি উনি অন্যভাবে চিন্তা করেছেন, আর সেই চিন্তা থেকে উনি চিন্তা করেন যে বা সিদ্ধান্ত নেন যে সকাল সকাল তার বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। তো যেমন কথা তেমন কাজ, সকালবেলা সে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় বাসা থেকে মোয়া, তারপর কিছু পিঠা বানিয়ে দিল আলী আহমেদের স্ত্রী, সেগুলো নিয়ে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার বোনের বাড়ি যাওয়ার সময় 2টা গ্রাম পার হলে মাসির ডগি নামে একটা বিশাল ধান ক্ষেতের মাঠ পড়ে। অবশ্য তার পাশে আবার রাস্তাও রয়েছে মাঠের পরে। তো এই মাঠের মাঝখান দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, আর ঘুরে যেতে গেলে অনেক সময় লাগে। তো উনি ওই মাঠের মাঝখান দিয়ে রওনা দেন। মাঠের মাঝখানে দিয়ে যদি কেউ হাঁটে, এত বড় একটা মাঠ, ওখান থেকে কেউ চিৎকার দিলেও 1 কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়ি না থাকায় ওই চিৎকার কেউ শুনবে না। আর ওই সময় ধান উঠে গিয়েছিল, মানে ধান কাটা হয়ে গেছিল, মাঠের মধ্যেও কোনো লোকজন ছিল না কাজ করার মতো। আর মাঠের ওখানে খাওয়ার মতো তেমন কিছু নাই গরু ছাগলের জন্য, যার কারণে ওখানে গরু ছাগলগুলো ওরকম ছিল না বললেই চলে। চারদিকে ধুধু মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ, চৈত্রের কাঠ ফাটা রোদ। তো এই মাঠ নিয়ে লোকজনের মুখে কিন্তু নানান কথা আছে। রাতের বেলা এই মাঠের আশেপাশেও নাকি কেউ আসে না, আর দিনের বেলা তো ভয় পাওয়ার কিছু নাই। উনি এই চিন্তা করে হাঁটা শুরু করলো। তো আলী আহমেদ মিয়া আপন মনে তার গন্তব্যে হেঁটে চলছেন, আর এদিকে তার মনের অবস্থা যে তেমন একটা ভালো নাই, কারণ বোনটাকে তো অনেক কষ্ট করে বিয়ে দিয়েছেন। 1 বছরের ভিতরে বোনের এরকম অসুস্থতার দুঃসংবাদ শুনে তার মনটা তো খুব খারাপ হয়ে গিয়েছে। তো উনি তাড়াতাড়ি হেঁটে চলছেন বোনের বাড়ির উদ্দেশ্যে। মাঠের মাঝামাঝি আসার পর হঠাৎ করে মনে হলো পেছনে পেছনে কেউ যেন আসছে। এদিকে দিনের বেলা, চারদিকে আলো, রোদ, চারদিকে রোদে অবস্থা খারাপ। তো উনি একবার পেছন দিকে তাকিয়ে দেখেন, কিন্তু দেখেন পেছনে কেউ নেই। তারপর আবার হাঁটা শুরু করেন। একটু হাঁটার পর একই রকম মনে হলো, আবার হঠাৎ পেছন দিকে তাকালেন, দেখলেন কেউ নাই। উনি যখন পেছন দিকে তাকানোর পর সামনের দিকে আবার ঘুরে তাকিয়েছেন, তখন দেখেন সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এরকম সামনে একজন মানুষ চলে আসলো। উনি দেখে খুব বিচলিত হয়, কিন্তু ভয় পান নাই, কারণ এটা তো অন্ধকার না, আলোর মধ্যে। আবার উনি মনে মনে এটাও ভাবেন এই দুপুরবেলা মাঠের মাঝখানে এই লোকটা আবার কোত্থেকে আসলো। একটু চিন্তায় পড়ে গেল। উনি খেয়াল করলেন যে ওই লোকটার হাতে ধান কাটার একটা কাঁচি আছে। তো আলী আহমেদ উনি মনে করলেন যে ইনি মনে হয় ধান কাটার কোনো কামলা হবে। আবার তার মাথায় গামছাও পেঁচানো। ওই কৃষকটা গম্ভীর গলায় বলে উঠল, হে বৎস, বলি এই ভর দুপুরে কই যাওয়া হচ্ছে? তো আলী আহমেদ বলে উঠলেন যে আমার বোনের খুব অসুখ, এই খবর পেয়েছি, তাই তাকে দেখতে যাচ্ছি।
কৃষকটা বলে উঠলো, বাবারে, যাওয়ার কি আর কোনো পথ ছিল না? তা আলী আহমেদ বলল, পথ তো আছে, কিন্তু এই পথ দিয়ে গেলে তো তাড়াতাড়ি যাওয়া যাবে, আর ঘুরে গেলে রাত হয়ে যাবে। তাই একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য এখান দিয়ে আসা। আর বোনেরও খুব বাড়াবাড়ি রকমের অসুখ শুনতে পেলাম। তখন ওই কৃষকটি বলে ওঠে, শোনো বাপু, তোমার বোনের সর্দি আর জ্বর হয়েছিল, এখন ভালো আছে, তুমি আর সামনে যেও না, যেভাবে এসেছো সেভাবে চলে যাও। আর যদি যেতে হয় তাহলে ওই যে রাস্তাটা আছে, পুরনো রাস্তা, যেদিক দিয়ে ঘুরে যেতে গেলে অনেক সময় লাগবে, তুমি ওই দিক দিয়ে ঘুরে যাও। আর যদি তা না যেতে হয়, আজকের মতো বাড়ি ফেরত যাও, কালকে যেও। আলী আহমেদ বলে উঠলো, তা কি করে হয়? এগুলো কি বলেন? এতটুকু রাস্তা হেঁটে আসলাম, এখন আমার পক্ষে আর ঘুরে যাওয়া সম্ভব না। লোকটি আবার বলে উঠলো, বাছা, সামনে যেও না, আমাদের এখন সভা চলছে, সামনে দিয়ে তুমি যদি যাও তাহলে সবার সমস্যা হবে, তোমারও সমস্যা হবে। আর আমি নিশ্চিত করেই বলছি, তোমার বোনের বাড়ির খবর ভালো, দুশ্চিন্তার কিছু নাই। এখন আলী আহমেদ চিন্তা করছেন, এই লোকটার কথা আমি ঘুরে যাব নাকি? এই পিঠা বানালাম, মোয়া বানালাম, এগুলো কি হবে? পিঠা তো নষ্ট হয়ে যাবে, মোয়া না হয় পরের দিন দিলাম, আর এত পথ এখন ঘুরে যাব, এত দূর হেঁটে এসে, এটা তো খুব কঠিন একটা ব্যাপার এই গরমের মধ্যে। এই কারণে আলী আহমেদ আবার বলে উঠলো, খবর ভালো হোক আর খারাপ হোক, যেহেতু এত পথ কষ্ট করে হেঁটে এসেছি, আমি ওকে এই পথ দিয়েই দেখতে যাব, আমি এখন আর বাড়িতে ফিরে যাব না, যা হওয়ার হবে, আমি চললাম। এই বলে এই আলী আহমেদ মিয়া হাঁটা শুরু করলেন। এভাবে বেশ খানিকটা হাঁটতে হাঁটতে উনি দেখতে পেলেন যে একটা বট গাছ। উনি খেয়াল করেন ওই বট গাছটার নিচে কিছু অবয়ব বসে আছে, তারা কি যেন নিয়ে বিড়বিড় করছে। তাদের মাঝখানে একজন ছিল, মনে হচ্ছে যে ইনি তাদের সর্দার হবেন, তবে তবে তাদের শরীরগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু ছায়ার মতো দেখাচ্ছে, কিন্তু অবয়বটা মানুষের মতোই। হঠাৎ তারা সবাই একসাথে আলী আহমেদের সামনে এসে দাঁড়ালো। মাঝখানে জন বলে উঠলো, এই তুই কে রে? হঠাৎ আমাদের সভার কাজ বন্ধ করলি? আলী আহমেদও খুব সাহসী ছিল, সে চিন্তা করলো যে এখানে ভয় পেলে চলবে না, এরা আমাকে মেরে ফেলবে। ভিতরে ভয় থাকলেও সে প্রকাশ করেনি। সে তাদের উত্তর দিল, জনাব, আমি আসলে নিরুপায় হয়ে এই পথ দিয়ে এসেছি, তাছাড়া আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। তখন ওই অবয়বটা আবার বলে উঠলো, আচ্ছা, আমাদের একটা লোক তোকে নিষেধ করে নাই এই পথ দিয়ে আসার জন্য? তখন আলী আহমেদ বলে উঠলো, হ্যাঁ করেছিল, কিন্তু সে যে আপনাদের লোক আমি বুঝতে পারিনি, আর আপনারা যে আসলেই কি এটা তো আমি মাত্র বুঝতে পারলাম। আমি যদি বুঝতাম যে আপনারা আসলে কি, তাহলে আমি কখনো এই পথ দিয়ে আসতাম না। তো এই অবয়ব তাকে কিছু বললো না, অন্য অবয়বগুলো তাকে আর কিছু বললো না। তারা নিজেরা যেন কি নিয়ে বিড়বিড় করতে করতে কিছুদূর গিয়ে হাওয়ায় মিশে গেল। আলী আহমেদ তখন বুঝতে পারলো যে আসলে কাজটা উনি ঠিক করেন নাই। উনি ভয় পেয়েছেন, কিন্তু এই ভেবেও আবার খুশি তার লাগছে যে দিনে দুপুরে জীবনে প্রথমবারের মতো জিনেদের সাথে দেখা হলো। লোক মুখে বহুত শুনেছেন, নিজে কখনো দেখেন নাই, আজকে প্রথম দেখলেন, তাও আবার দিনের বেলাতে দেখলেন। এই ভেবে ভেবে উনি বোনের বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। সন্ধ্যার আগে আগেই তিনি তার বোনের বাড়িতে পৌঁছে গেলেন। সেই বাড়িতে গিয়ে তার বোনের শ্বশুরকে সবকিছু খুলে বললেন। তার কথা শুনেই বোনের শ্বশুরের তো আটকে ওঠার মতো অবস্থা। বোনের শ্বশুর, বোনের হাজবেন্ড সবাই তো তাকে গালিগালাজ বলতে এরকম যে বকাঝকা শুরু করলেন। যে বোনের শ্বশুর বলে উঠলেন, আরে বাপুরে, তুমি কাজটা কি করছো? এই পথ দিয়ে তুমি ভর দুপুরে চলে আসছো, ভালো কথা, কিন্তু যখন একজন নিষেধ করলো তার কথা তুমি শুনতা, আর যেহেতু সাধারণ মানুষ মনে করেছো, শোনো নাই, যখন ওই অবয়বগুলোকে দেখলা তারা যে স্বাভাবিক কেউ না বুঝতে পারলা, কেন তাদের কাছে করজোরে ক্ষমা চাও নাই? এই কাজটা তো ভালো করো নাই। এদিকে তার বোন বলে উঠলো যে আসলে তো আমার তো ভারী কোনো অসুখ হয় নাই, সামান্য একটু সর্দি জ্বর হয়েছিল, সেটা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে গেছে। বিয়ের পর তুমি শুধু একবার আসছো, তাই খুব অভিমান হয়েছিল, রাগ হয়েছিল, এই জন্যই তো ওই এক লোক যাচ্ছিল তোমাদের ওইদিকে, এবং বলেছিলাম যে তোমার সাথে দেখা হলে যেন সে বলে আমি মরতে বসছি। তো এদিকে আলী আহমেদ মিয়া বলে, আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন তো এটা নিয়ে কথা বলে আর কি লাভ, এখন ভালোই ভালোই অন্য পথ দিয়ে বাড়ি ফিরতে পারলেই হলো, এখন আল্লাহ আল্লাহ করে সুস্থ থাকতে পারলেই হলো।
রাতে খাওয়া দাওয়া শেষ করে সকাল সকাল বাড়িতে যাওয়ার জন্য রওনা দিবেন বলে ঠিক করলেন এই আলী আহমেদ। কিন্তু খাওয়ার পর উনি রক্ত বমি করা শুরু করলেন। সেই সঙ্গে শুরু হলো প্রচন্ড জ্বর, আর আজে বাজে বকা শুরু করলেন, মানে আবল তাবল কথা বলা শুরু করলেন। পরের দিন সকালবেলা গরুর গাড়ির ব্যবস্থা করে আলী আহমেদকে বাড়ির দিকে পাঠিয়ে দেওয়ার জন্য তার বোন তার শ্বশুরকে অনুরোধ করলেন। তার ইচ্ছা মতোই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, কারণ ওইখানে তার ট্রিটমেন্ট দেওয়ার মতো অবস্থা ছিল না। তো গরুর গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে আসার পর এই আলী আহমেদ মিয়া আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। দিন দিন একেবারে শুকনো হয়ে যাচ্ছে। অনেক ডাক্তার, বৈদ্য, ওঝা, কিন্তু না, কিছুতেই কিছু হয় না। হাজার রকমের ঝাড়ফুঁক, সব বৃথা। এভাবে হঠাৎ করে উনি খাওয়া দাওয়া ছেড়ে দেন। এভাবে চলতে চলতে খেলেই রক্ত বমি হয়। সবার এমন একটা অবস্থা যে সবাই তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আত্মীয় স্বজনরাও তাকে এসে শেষ দেখা দেখে যাচ্ছে, যে কোনো সময় সে মারা যাবে, এমন একটা অবস্থা। একদিন কি হলো, তাদের বাড়িতে ভিক্ষার জন্য এক মহিলা আসেন। তো আলী আহমেদের মা তাকে কিছু ভিক্ষা দেন আর তার ছেলের জন্য দোয়া করতে বলেন। তখন এই ছেলের কথা শুনে মহিলা বলে উঠলো যে ওনাদের গ্রামে একজন ভালো পরহেজগার হুজুর আছেন, আল্লাহ চাইলে ওই হুজুর আপনাদেরকে সাহায্য করতে পারবেন, আপনারা ওইখানে গিয়ে কথা বলেন। তখন তারা বলল, আমরা তো চিনি না ওই হুজুরকে, আপনি আমাদেরকে নিয়ে চলেন। তাহলে সারাদিনে আপনি যেই পরিমাণ সাহায্য পান মানুষের কাছ থেকে, এই পরিমাণ সাহায্য আপনাকে দিয়ে দিচ্ছি, তাহলে তার সারাদিন আপনার হাঁটাহাঁটি করার দরকার নেই। তো ওই মহিলাও চিন্তা করলেন, হ্যাঁ তাই তো, দরকার নাই। আর উনি যেহেতু দিতে যাচ্ছেন, একটা মানুষের উপকারও হবে যদি নিয়ে যান সাথে করে। তো যেমন কথা তেমন কাজ। আলী আহমেদের মা, বাবা এবং আলী আহমেদ এই তিনজন ওই ভিক্ষুক মহিলার সাথে সেই হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখনই তো ওনারা চলেও যান, সেখানে গিয়ে হুজুরকে সবকিছু খুলে বললেন। তখন হুজুর বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে আপনাদের বাড়িতে যাব, চলেন, তবে একটু অপেক্ষা করেন, আমি নামাজ পড়ে আসি, তারপর দুপুরের খাবার খেয়ে রওনা দিব। তো যেহেতু তারা এতদূর পথ হেঁটে এসেছেন, হুজুর তাদেরকে আপ্যায়ন করালেন এবং হুজুর কিছু ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়ে তাদের সাথে রওনা দিলেন। আসরের পরপরই তারা তাদের বাড়িতে এসে পৌঁছলেন। হুজুর আসরের নামাজ পড়ে আলী আহমেদকে দেখতে গেলেন এবং দেখে বুঝতে পারলেন যে একে ভয়ানক শক্তিশালী কোনো একটা জিনিস আসর করেছে। হুজুর কিছু পানি পড়া এবং কিছু দোয়া পড়ে রুকিয়া করলেন আর ওনাদেরকে বললেন, মানে আলী আহমেদের মা বাবাকে, যে ওর অবস্থা এখন যেখানে আছে, আমি আপাতত ট্রিটমেন্ট দিয়ে গেলাম, কিন্তু আমার সাধ্য এই পর্যন্তই ছিল। তবে আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনারা এই জায়গায় গিয়ে ওই মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো উনি আপনাদের উপকার করতে পারবেন। তো ওই দিনের মতো আলী আহমেদের শরীর মোটামুটি ভালো ছিল, মানে আগের থেকে হুজুরের ঝাড়ফুঁকে। পরের দিন সকালবেলা আলী আহমেদের মা বাবা সেই হুজুরের উদ্দেশ্যে রওনা দেন। যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসে, অনেক দূর ছিল জায়গাটা। তারা মসজিদ থেকে হুজুরের ঠিকানা নিয়ে হুজুরের বাড়িতে গেলেন। হুজুরের স্ত্রীকে বিস্তারিত খুলে বলেন। হুজুরের স্ত্রী বলেন, আপনারা অপেক্ষা করেন, হুজুর এশার নামাজ পড়িয়ে আসবেন। এশার নামাজের কিছুক্ষণ পর হুজুর বাড়িতে আসলেন। তারপর তারা বিস্তারিত হুজুরকে খুলে বলেন। হুজুর বিস্তারিত শুনে বললেন, আপনারা এত দূর থেকে এসেছেন, এত রাত করে যাওয়া তো সম্ভব নয়, আপনারা আজকে রাতে থাকেন, খাওয়া দাওয়া করেন, আমি তাহাজ্জুদের নামাজের পর দেখি আসলে ঘটনাটা কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করি, তারপর আগামীকাল সকাল ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যাব। তো তাহাজ্জুদের নামাজ শেষ করে রাতের বেলা হুজুর তার অনুগত জিনের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করলেন। তার অনুগত জিনদের মধ্যে আবুল হোসেন নামে একজন খুব ভালো জিন ছিল। এই আবুল হোসেন তাকে জানান যে এই লোকটাকে ওই পথ দিয়ে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছিল। ওই পথে একটা সভা চলছিল, কারণ ওইখানে 70,000 জিন ওই মাঠ বা তৎসংলগ্ন এলাকায় বসবাস করে। তো ওই জিনদের পরবর্তী রাজা কে হবে, কারণ ওদের রাজা মারা গিয়েছিল, এখন পরবর্তী একজন রাজা তো ঠিক করতে হবে। এই নিয়ে ওই জিনদের মধ্যে যারা গণ্যমান্য জিন ছিল তাদেরকে নিয়ে একটা মিটিং চলছিল এবং আশেপাশে পাহারা বসানো হয়েছিল যেন কোনো মানুষ এদিকে না আসে, মানুষ আসলেও তাদেরকে যেন এদিকে আসতে তারা না দেন, এবং কথা ছিল ভয় না দেখিয়েই মানুষকে যেন ওই বটগাছ বা আশেপাশে ওই পাহারারত জিনরা আসতে না দেয়। ওই কারণে কোনো ধরনের ভয় দেখায় নাই, আর ভয় না দেখে স্বাভাবিকভাবে এই আলী আহমেদ মিয়াকে একটি জিন ওই পথ দিয়ে যেতে নিষেধ করে। কিন্তু আলী আহমেদ তাদের কথা শোনে না, যার কারণে সে যখন ওই দিক দিয়ে যাচ্ছিল ওই জিনেদের সভাটা নষ্ট হয়ে যায়। কারণ
ওই সময়ই জিনদের রাজা ঠিক করার কথা ছিল, তা না হলে জিনদের মধ্যে দুষ্টু কোনো ব্যক্তি কোনো একটা পায়তারা করতে পারে, সেও যাতে রাজা হয়ে যেতে পারে। তো ওই সময় সভাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে জিনদেরও সমস্যা হয়। যদিও বা সেই সমস্যা সমাধান করা হয়েছিল, কিন্তু আলী আহমেদকে বারবার নিষেধ করার পরেও সে যখন কথাটা শোনেনি, তখন জিনদের রাজা আলী আহমেদকে তিলে তিলে মৃত্যুদণ্ড দেওয়ার রায় দেন, যার কারণে এই আলী আহমেদের পেছনে একটা শক্তিশালী জিন লাগিয়ে দেয়া হয় এবং সেই মূলত আলী আহমেদকে অসুস্থ করে রেখেছে এবং আস্তে আস্তে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। এই আবুল হোসেন যে জিন, সেই হুজুরকে বলেন যে আমাদের অনুরোধ, আপনি এইসব ঝামেলায় যাবেন না, যদি যেতে পারেন, আল্লাহ চাহেন তো আলী আহমেদ সুস্থ হয়ে যাবে, আমরাও আপনার সাথে থাকব, তবে আমাদের পরামর্শ আপনি না যাওয়াটাই ভালো হবে। এখন হুজুর চিন্তা করলেন যে আমি যাব না, এটা কিভাবে হয়, একটা মানুষকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিব, চেষ্টা করে দেখি, আল্লাহ যদি সহায় হন, যদি সুস্থ করতে পারি। তো পরের দিন সকালে হুজুর তাদের সাথে তাদের বাড়িতে আসলেন, মানে আলী আহমেদের মা বাবার সাথে তাদের বাড়িতে আসতে ছোট্ট একটা নদী পড়ে, নৌকা দিয়ে যেতে হয় আর কি। তো হুজুর বাড়িতে গিয়ে সোনা রূপা এটা ধোয়া পানি এনে দিতে বলেন তার মা বাবাকে। সেখানে ফু দিয়ে পুরো ঘরের ভিতরে ছিটিয়ে দেন। তারপর উনি রুকিয়া করা শুরু করেন। কোরআনের বিভিন্ন আয়াত পড়ে ফু দেয়া হচ্ছে এবং আলী আহমেদও চিৎকার দিয়ে উঠছে বারবার। একটু পর সব নিস্তেজ হয়ে গেল। হুজুর বুঝতে পারলেন এই ভয়ঙ্কর শক্তিশালী জিনটি সাময়িকভাবে চলে গেলেও আবারও আসতে পারে। তারপর উনি ওনার সাধ্য অনুযায়ী স্থায়ীভাবে রুকিয়া করে দিয়ে গেলেন। তো রুকিয়া করতে করতে বিকাল হয়ে যায় এবং বিকাল হয়ে গেলে আলী আহমেদের মা বাবা অবশ্য হুজুরকে থাকতে বলেন, কিন্তু হুজুর থাকতে রাজি হলেন না, উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এভাবে ঠিকঠাক ছিল সবকিছু। আলী আহমদও দিন দিন সুস্থ হয়ে উঠতে লাগলেন। 2-4 গ্রামে ওই হুজুরের নাম ডাক শুরু হয়ে গেল। একজন মৃত্যু পথযাত্রীকে এভাবে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা চারটিখানি কথা নয়, কিন্তু যেখানে সবাই ধরেই নিয়েছিল আলী আহমেদ মারা যাবেন, আত্মীয় স্বজনরা তাকে শেষ দেখে যাচ্ছিল, সেই মানুষটি আস্তে আস্তে এভাবে সুস্থ হয়ে উঠলেন আল্লাহর অশেষ রহমত একজন হুজুরের ওসিলায়। সবাই হুজুরের জন্য দোয়া করতে লাগলেন। হুজুরের নাম ডাক অনেক মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। একদিন রাত্রে হুজুর এশার নামাজ পড়ে বাজার করতে করতে রাত প্রায় 10টা বেজে গেছে। হুজুরের বাড়ি যেতে রাস্তা থেকে নেমে একটা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হয়। তো উনি হাঁটছিলেন, হঠাৎ হুজুরের সামনে 2-3 জন অবয়ব চলে আসে। হুজুর কিছু বুঝে ওঠার আগেই বলে উঠল, তুই কাজটা কি ঠিক করলি? আমাদের শিকার আমাদের হাতে তুলে দে। হুজুর বলে ওঠেন, এই থাম বেটারা, আমি কখনোই ওকে তোদের হাতে তুলে দেব না। আমার সাথে যদি লাগতে আসিস তোদের অবস্থাও খারাপ হয়ে যাবে। তাছাড়া ওকে তোদের হাতে তুলে দেওয়া আমার পক্ষে মোটেও সম্ভব নয়। একজন বিপদগ্রস্ত মানুষকে আমি নিশ্চিতভাবে কোনো খুনির হাতে তুলে দেব, এটা হতে পারে না। কোনো মানুষ এটা করতে পারে না, আমি তো পারবই না, এটা অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, তোরা যদি অন্য কাউকে ধরতে চাস ধর, যা, আমি সেটা ছাড়াতে যাব না, কিন্তু আলী আহমেদ, ওকে আমি তোদের হাতে তুলে দেব না। তখন ওই অবয়বগুলো বলে, আলী আহমেদ আমাদের শত্রু, সে আমাদের কাজে বাধা দিয়েছে, আমরা তার উপর খুব রেগে আছি, তাই তাকে মেরে ফেলা আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা চাইলে তাকে একবারে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমরা তাকে কষ্ট দিয়ে আস্তে আস্তে মারবো, এটাই আমাদের রাজার নির্দেশ। তুই এই পথ থেকে সরে যা, আর তুই ওর উপর যে রুকিয়া করেছিস এই রুকিয়াটা নষ্ট করে ফেল। তখন হুজুর বলে উঠলেন, কখনোই নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন জিনেদা বলে উঠলো, আমাদের কথা যদি না শুনিস তোর কিন্তু অনেক ক্ষতি হবে, আমরা তোর অনেক ক্ষতি করব। তোর তো একটি মাত্র ছেলে না, তাকে তোর সামনে গলা টিপে মেরে ফেলবো, তারপর তোর স্ত্রীকে মারবো, তবে তোকে মারবো আস্তে আস্তে, আলী আহমেদের মতো ভুগিয়ে ভুগিয়ে। তোকে আরেকবার সময় দিলাম আমরা, দেখ, ভেবে দেখ। হুজুর তখন বললেন, তোদের যা ইচ্ছা কর।
তখন ওই উপস্থিত জিনেরা বলল, এখনই ধরলাম তোর ছেলেকে, একজন লোককে পাঠিয়ে দিয়েছি, ও গিয়ে তোর ছেলের গলা চেপে ধরেছে। এখন তাকে একবারে মেরে ফেলবো না, তবে ঘাটটা একটু মোচকে দেব, যাতে তুই এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় পাস। বাড়িতে গিয়ে দেখ তোর ছেলের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, যা যা তাড়াতাড়ি যা, গিয়ে দেখ তার অবস্থা কি। এখন তোর ছেলেকে ছেড়ে দিয়েছি, যা যা যা, দৌড় দে। এই কথা বলেই জিন্নারা অদৃশ্য হয়ে গেল। হুজুর ছেলের কথা চিন্তা করে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি হাঁটেন, এক পর্যায়ে দৌড়ও দেন। হুজুর বাড়িতে এসে দেখেন তার ছেলের চারপাশে লোকজন গোল হয়ে বসে আছে। হুজুর গিয়ে দেখেন তার ছেলের মুখ দিয়ে রক্ত পড়ছে। আশেপাশে যারা ছিলেন তারা ছেলের চারদিকে বসে দোয়া দুরুদ পড়ছেন, ছেলেকে পানি খাওয়ানোর চেষ্টা করছেন, আর ছেলের গায়ে প্রচন্ড জ্বর এবং উল্টাপাল্টা কথা বলছেন। আর শুধু একটা কথাই বলছে, ও বাবা গো, কি বড় বড় চোখ, কি ভয়ঙ্কর চেহারা, আমাকে মেরে ফেললো, বাবা আমি মরে যাবো, আমাকে বাঁচাও। হুজুর বুঝতে পারলেন যে এত সহজে ওই জিনগুলো হাল ছাড়বে না, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। তার যত রকম বিদ্যা ছিল প্রয়োগ করে ছেলেকে সুস্থ করার চেষ্টা করলেন। অনেক চেষ্টা করার পর কিছুটা সুস্থ হলো ছেলেটা। পরের দিন এশার নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় আবার সেই অভাবীদের সাথে হুজুরের দেখা। তারা বলে উঠল, কি হুজুর, এখনো সময় আছে, এবার কিন্তু তোর ছেলেকে সত্যি সত্যি মেরে ফেলবো, ভেবে দেখ কি করবি। তোর কাছে ছেলে বড় না আলী আহমেদ বড়? আমরা প্রতিজ্ঞা করেছি আলী আহমেদকে মেরে ফেলবো, আমরা আমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করব না, ভেবে দেখ, তোর কিন্তু একটি মাত্র ছেলে। হুজুর বলে উঠল, আমার কাছে আমার দায়িত্ব অনেক বড়, ছেলে নয়। জিনেরা বলে উঠল, ঠিক আছে, তবে আর একবার তোকে সুযোগ দেব, ভেবে দেখ, ভেবে দেখ। বলতে বলতে জিনেরা আবার হাওয়ায় মিশে গেল। হুজুর চিন্তিত হয়ে বাড়িতে ফেরত এসে ছেলের পাশে বসলেন। তারপর মনে মনে ভাবছে, আচ্ছা এরা যদি আগে থেকেই আমাকে কিছু বলতো, তা না হয় আমি ভেবে দেখতাম। এখন এই জিনেরা একটা লোককে সুস্থ করার পর এসে বলছে যে তার উপর যে রুকিয়া করা হয়েছে, এই রুকিয়ার বন্ধনীটা ভেঙে ফেলতে। এখন এটা কিভাবে আমি করব? একটা মানুষ হিসাবে এই কাজটা আমি কিভাবে করতে পারি? এদিকে জিনদের যত রাগ এখন এই ছেলের উপরে। হুজুরের তো মাথা ঘুরতে শুরু করলো, একটাই মাত্র ছেলে। এমন সময় তার স্ত্রী তার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। হুজুরের স্ত্রী এরকম কান্নাকাটি দেখে হুজুরের মন গলে গেল। হুজুর স্ত্রী তাকে বলছে, এই তোমার মাথা ঠিক আছে? হুজুর বলল, মানে ওনার স্ত্রী বলছে, মানেটা তো তুমি ভালো করেই জানো। আর হুজুরের স্ত্রী আরো বললেন যে এই হুজুর স্ত্রী এশার নামাজের সময় পুকুর ঘাটে অজু করতে গেলে দুইজন লোক আসে। হঠাৎ করে দুইজন লোককে দেখে উনি চমকে যান। ওই দুইজন লোক ওই হুজুর স্ত্রীকে নাকি বলে যে এই হুজুর নিজেই তার ছেলেকে নাকি মেরে ফেলতে চাইছে, আর তাদের কথায় নাকি হুজুর রাজি হচ্ছে না। এবং ওই দুইজন লোক ওই হুজুর স্ত্রীকে বলে যায় যে তার স্ত্রী যেন তাকে বুঝায়, তা না হলে কিন্তু ছেলেকে মেরে ফেলবে। আর এই জিনেরা নাকি সহজে কাউকে ক্ষতি করে না, আগে অ্যালার্ম দেয় বা ওয়ার্নিং দেয়, তারপর কাজ না হলে ক্ষতি করে। হুজুর যেহেতু রাজি হয় নাই, এই কারণে হুজুরের ছেলেকে আক্রমণ করেছে, আগেই করেনি। এই কথা শুনে হুজুরও বুঝতে পারেন যে আসলে তার যে জিন আবুল হোসেন, সেও কিন্তু বিষয়টা বলেছিল। আর তাছাড়া ওই আলী আহমেদ মিয়া, তাকেও কিন্তু শুরুতে একজন জিন এসে সতর্ক করেছিল, আলী আহমেদ শোনে নাই, যার কারণে তার এই অবস্থা। এটা তার একগুয়েমির ফসল। সবকিছু চিন্তা করে হুজুর খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এদিকে তার স্ত্রী কান্নাকাটি করতে করতে বলতে থাকেন, সব জেনেও আপনি কি করে চুপ করে আছেন? আপনি বাপ না অন্য কিছু? আমি কিছু বুঝি না, আমি আমার ছেলেকে ফেরত চাই। হুজুর তো এবার রীতিমতো ভয় পেয়ে গেলেন। তিনি তার স্ত্রীকে বললেন, আমি কি করে একজন মানুষকে নিজের হাতে মেরে ফেলবো, আর তার উপর যে রুকিয়া করেছি এটা আমি কিভাবে বন্ধ করব? এটা কিভাবে সম্ভব আমি তো বুঝতে পারছি না। হুজুরের স্ত্রী এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিল, ছেলের এই অবস্থা। একটা সময় হুজুর তার স্ত্রীর কথায় রাজি হন। পরদিন সকালবেলা হুজুর আলী আহমেদের বাড়িতে আসেন। আলী আহমেদ তখন গরুর জন্য ঘাস কাটছেন, দিব্যি সুস্থ। হুজুরকে দেখে আলী আহমেদ তো খুব সম্মান করেন, কারণ হুজুরের ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন। আর হুজুরকে হঠাৎ করে দেখে বলে উঠলেন, হুজুর
ব্যাপার কি, কোনো খবর না দিয়ে চলে আসলেন এভাবে? আগে থেকে বললে তো আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করতাম, আসুন বাসায় আসুন। কিন্তু হুজুর বললেন যে না, আমার সময় নেই আলী আহমেদ, দেখতে এলাম যে তুমি ভালো আছো তো, সব ঠিকঠাক আছো তো, আমি একটু রুকিয়া করতে আসছি। বললেন যে আগেও তো রুকিয়া করে গিয়েছিলেন, নতুন কোনো সমস্যা? বলেন না, আগে তোমার জন্য রুকিয়া ছিল, এখন পুরো পরিবারের জন্য রুকিয়া করতে আসছি। তো হুজুর তার মতো করে কিছু রিচুয়াল করেন, রুকিয়া করেন, এবং আলী আহমেদের শরীরে হাত দিয়ে উনি কিছু কাজ করেন। এরপর আলী আহমেদের কাছ থেকে তিনি বিদায় নিয়ে চলে যান। আলী আহমেদও সরল মনে তিনি যেভাবে ঝাড়ফুঁক করতে চাচ্ছিলেন সেটা করতে দেন। এরপর হুজুর তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। হুজুরকে দুপুরবেলা আপ্যায়ন করাতে চাইলেও হুজুর কোনো কিছু না খেয়ে সেখান থেকে চলে যান, বলেন যে আমার জরুরি কাজ আছে, আমি চলে যাচ্ছি। হুজুর যখন নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন তখন কে যেন ফিসফিস করে তার কানে বলা শুরু করলো, হুজুর, আমাদের রাজা তোমার উপর অনেক খুশি হয়েছে, তোমার বউ ছেলের আর কোনো ভয় নেই, তোমার ছেলের উপর থেকে আমাদের 8টা জিন এখন ফেরত চলে আসছে, তাদেরকে আমরা ফেরত এনেছি। আর ওই সময় জিনেরা ফিসফিস করে আরো বলে, আমরা যদি এখন কাউকে ধরি আর তুমি যদি সেখানে যাও, আমাদের জিনের যে রাজা, আমাদের সর্দার বলেছেন যে এই হুজুর যদি কোথাও যায় আমরা যেন সেখান থেকে চলে যাই, এবং আমরা কথা দিলাম যেহেতু তুমি আমার রাজার কথা রেখেছো, আমাদের কথা রেখেছো, এই কারণে তোমার যতটুকু সম্মান করার দরকার আমরা করব। হুজুর এই কথা শুনে মনে মনে অনেক কষ্ট পেলেন, খুশি হলেন না, কারণ তিনি যে কাজটি করে এসেছেন এটা খুবই খারাপ একটি কাজ বলে তার কাছে মনে হয়েছে। তারপরে এই ভেবে মনকে সান্ত্বনা দিলেন তার নিজের স্ত্রী সন্তান ভালো আছে, তাছাড়া একজনকে উনি বাঁচাতে না পারলেও ভবিষ্যতে হয়তো আরো অনেকের জীবন উনি রক্ষা করতে পারবেন। এই চিন্তা করে একদিকে মনের অনেক কষ্ট, তারপরও সামনে আরো কিছু লোককে বাঁচাতে পারবেন, এই আশায় কিছুটা মনকে সান্ত্বনা নিজেকে দেন। হুজুর নাকি নদী পার হওয়ার সাথে সাথে খবর আসে যে আলী আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে গলা দিয়ে রক্ত উঠেছে। বাড়ির সবাই দেখলো তার মুখ কেমন বিকৃত হয়ে গেল, সে কথা বলতে পারছে না, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, এভাবে হাত পা আশ্রাতে আশ্রাতে একসময় আলী আহমেদ মৃত্যুবরণ করলেন। তো হুজুর এই কারণে কথাটি জানতে পেরেছিলেন কারণ হুজুরকে খবর দেওয়ার জন্য কিছু লোক তখন রওনা দিয়েছিল। হুজুর এই খবর পেলেন, হুজুর পাওয়ার পর জানিয়েছিলেন যে বাবারে, আমার আর এখন যে লাভ নাই, যা হবার হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখো আলী আহমেদ আল্লাহর কাছে চলে গেছেন। এই বলে হুজুর আর যান নাই সেখানে, কারণ হুজুর জানতেন যে আসলে কি পরিণতি হবে আর কিভাবে উনি এমন একটি কাজ করার পর আবার আলী আহমেদকে দেখতে যাবেন। উনি বিবেকের দংশনে দংশিত হচ্ছিলেন বারবার। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। লিসেনার্স, আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের কমেন্ট সেকশনে জানাবেন বা পোস্ট করে জানাবেন হুজুর যে কাজটি করেছিলেন আসলেই তার কি এই কাজটি করা ঠিক হয়েছে বা অন্য কোনো বিকল্প ছিল। আপনাদের কাছে কি মনে হয়, ওই ধরনের পরিবেশ পরিস্থিতি যদি আমাদের বেলায় তৈরি হতো আমরা কি করতাম? কারণ আমরা আমাদের জায়গা থেকে তো একটা মন্তব্য করতেই পারি, কিন্তু নিজের চোখের সামনে একমাত্র ছেলের এইভাবে ছটফট করতে করতে মৃত্যু দেখা, তারপর হুজুর তো নিজেও বাঁচবেন না, তার স্ত্রীকেও মেরে ফেলবে এই হুমকি দিচ্ছিল। আর তাছাড়া আলী আহমেদকে সতর্ক করার পর উনি একগুয়েমি করে উনি সেখান দিয়ে গিয়েছিলেন, সুযোগ থাকার পরও ওই জিনদের কাছে ওই সময় ক্ষমা চান নাই, জিনরা ওদের মতো করে চলে গিয়েছে। এই জিনিসগুলো আলী আহমেদের ভুল ছিল, এটা নিশ্চিত, কিছুটা একগুয়েমি, কিছুটা ভুল। এই ধরনের অনেকগুলো বিষয় সামনে চলে আসে, কিন্তু প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় আমাদেরকে জানাবেন কিন্তু। আর আতিফ ইসলাম ভাই জানিয়েছেন যে ওনাদের যে এলাকা, ওই এলাকা একটা বিল আছে, ওই বিল কেন্দ্রিক কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে যেটা ওনার বাসার খুব কাছেই। ঘটনাটি লিখতে বেশ সময় লাগবে, অনেক বড়, উনি সময় করে আমাদেরকে লিখে পাঠাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ আতিফ ইসলাম ভাই, আপনি পাকিস্তানের একজন নাগরিক, আপনার আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে, তারপর কুয়েতে রয়েছেন, প্রবাস জীবনে অনেক কষ্ট করে ঘটনা লিখে পাঠিয়েছেন। নেসেলার ভাই ও বোনেরা, আপনারা
সবাই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ করলাম।